প্রিয় শিক্ষার্থীরা, EEE 319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমসের মডিউল 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমরা মূলত এলটিআই সিস্টেমের একটি অপারেশন অর্থাৎ কনভলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কন্টিনিউয়াস টাইম কনভলিউশন এবং ডিসক্রিট টাইম কনভলিউশনের অপারেশন দেখেছি দুটো এক্সাম্পলের মাধ্যমে। আজকে আমরা মডিউল 4-এ বিভিন্ন ধরনের সিস্টেম, তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখবার চেষ্টা করব এবং সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব কোন সিস্টেম কোনটি। যেমন আমরা এলটিআই সিস্টেম নিয়ে আলোচনা করেছি মডিউল 3-তে। আজকে সেই এলটিআই সিস্টেমের কিছু উদাহরণ দেখবার চেষ্টা করব এবং এলটিআই সিস্টেমের সাথে আরও কিছু সিস্টেমকে কম্বাইন করে আমরা মিক্সড কিছু সিস্টেম দেখবার চেষ্টা করব। যেমন কোজাল, নন কোজাল সিস্টেমের কথা আমরা বলেছি, লিনিয়ার, নন লিনিয়ার সিস্টেমের কথা আমরা বলেছি। যদিও এলটিআই এর মধ্যে লিনিয়ারিটি বিষয়টি আছে, লিনিয়ারিটি প্রপার্টি আছে, তার পাশাপাশি স্টেবল আনস্টেবল সিস্টেমের সাথে আমরা এলটিআই সিস্টেমকে কম্বাইন করে দেখবার চেষ্টা করব। যেমন স্টেবল এলটিআই সিস্টেম, আনস্টেবল এলটিআই সিস্টেম, এই বিষয়গুলোই মূলত আমরা মডিউল 4-এ দেখব। চলুন আমরা আমাদের মূল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। আমরা মডিউল 4 শুরু করতে চাচ্ছি এলটিআই সিস্টেমের কিছু প্রি রিকুইজিট দিয়ে। অর্থাৎ একটা এলটিআই সিস্টেম হতে হলে, এলটিআই সিস্টেমের উদাহরণ হতে হলে একটা সিস্টেমের, সেই সিস্টেমের কি কি প্রপার্টিস অথবা কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে তবেই সেই সিস্টেমকে আমরা এলটিআই সিস্টেম বলতে পারবো। প্রথমেই চলে আসি, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মডিউল 3-তে যে এলটিআই সিস্টেমে মূলত দুটি সিস্টেম আছে। একটি হচ্ছে লিনিয়ার সিস্টেম, এল ফর লিনিয়ার অ্যান্ড টিআই ফর টাইম ইনভেরিয়েন্ট। তাহলে লিনিয়ার এবং টাইম ইনভেরিয়েন্ট দুটো আলাদা আলাদা সিস্টেমের প্রপার্টি আমরা দেখবার চেষ্টা করব এবং যে সিস্টেম এই দুটো প্রপার্টিকে, দুটো আলাদা আলাদা সিস্টেমের প্রপার্টি অথবা ক্যারেক্টারিস্টিক্সকে স্যাটিসফাই করবে, তখন সেই সিস্টেমকেই আমরা এলটিআই সিস্টেম বলতে পারবো। প্রথমেই চলে আসি লিনিয়ার সিস্টেমের কথা। লিনিয়ার সিস্টেম নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা যদি ইনপুটে একটি স্কেলার ভ্যালু মাল্টিপ্লাই করি, তাহলে আউটপুট যদি সেই একই স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাইড হয়, তাহলে সেই ধরনের সিস্টেমকে আমরা বলি লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেমের সবচেয়ে বড় বা সহজ উদাহরণ ওহমের সূত্রের কথা আমরা বলেছি, ভোল্টেজ কারেন্ট প্রপোর্শনাল রিলেশনশিপের কথা আমরা বলেছি। এবার আমরা চলে আসি লিনিয়ার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টিতে। প্রথমেই চলে আসি, সিস্টেমস লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম স্কেলিং। অর্থাৎ আমরা যদি টাইম স্কেলিং অপারেশন করি, তাহলে সেই টাইম স্কেলিং অপারেশনের উপরে লিনিয়ারিটি নির্ভর করবে না। অর্থাৎ আমরা যদি টাইম স্কেলিং করি, তাতে আমার সিস্টেমটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ারও হতে পারে। তার মানে তখন লিনিয়ারিটি নির্ভর করবে অন্যান্য প্রপার্টিজের উপরে। তবে টাইম স্কেলিং করলে সিস্টেমটি নন লিনিয়ার হয়ে যাবে না, সিস্টেমটি লিনিয়ারই থাকবে। এরপরে চলে আসি, systems linearity is independent of coefficient used in system relationship। এখানে সিস্টেম রিলেশনশিপ বলতে আমরা মূলত ইনপুট আউটপুট রিলেশনশিপের কথা বোঝাচ্ছি। এক্সটি যদি ইনপুট হয়, আউটপুট যদি ওয়াইটি হয়, তাহলে যে ডিফারেন্স ইকুয়েশনে আমরা ইনপুট এবং আউটপুট রিলেশনশিপ নিয়ে আসি এবং ইনপুট এবং আউটপুট এই দুটো ভ্যালুই থাকে মূলত, সেটি হচ্ছে সিস্টেম রিলেশনশিপ। এবং সেখানে আমরা যে কোএফিশিয়েন্টটি ব্যবহার করি না কেন, সেটার উপরে লিনিয়ারিটির কোনো প্রভাব পড়বে না, সেটি লিনিয়ারিটি ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ আমরা যে কোনো কোএফিশিয়েন্টটি ব্যবহার করি না কেন, তাতে সিস্টেমের লিনিয়ারিটি নষ্ট হবে না, অর্থাৎ সেটি লিনিয়ারই থাকবে। তার মানে তখন লিনিয়ারিটি নির্ভর করবে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সের উপরে। এটা আমরা যখন উদাহরণ দেখব তখন আরও ভালোভাবে আমরা ধারণা পাবো। বলা হচ্ছে, তৃতীয় প্রপার্টিতে বলা হচ্ছে, যদি কোনো টার্ম আমাদের অ্যাড করা হয় অথবা সাবট্রাক্ট করা হয় এবং সেই টার্মটা যদি ইনপুট আউটপুটে থাকে, যদি ইনপুট আউটপুট রিলেশনশিপ হিসেবে থাকে, অর্থাৎ আমার আছে হচ্ছে এক্সটি, তার সাথে আমি অ্যাড করে দিলাম, আমার ইকুয়েশন হতে পারে ওয়াইটি ইকুয়াল টু এক্সটি প্লাস এক্সটি মাইনাস 1। তার মানে হলো আউটপুট নির্ভর করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে এবং তার পাশাপাশি আরেকটি ইনপুট ভ্যালু আছে, সেটি হচ্ছে ডিলেইড ইনপুট, অর্থাৎ আউটপুট সেখানে নির্ভর করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপরে।
তাহলে এটাও কিন্তু ইনপুট আউটপুট রিলেশনশিপই আছে এখানে। অথবা আমরা যদি ফিডব্যাক সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে yt ইকুয়াল টু xt প্লাস yt মাইনাস ওয়ান। তাহলে এখানে আউটপুট ইনপুটের উপরও নির্ভর করছে, আবার ফিডব্যাক আউটপুটের উপরও নির্ভর করছে। তাহলে এই ধরনের যদি হয় তাহলে সেটাকে আমরা লিনিয়ার বলবো। সেটাই বলা হয়েছে, ইফ any added or subtracted term other than input and output is available in the system relationship, then the system will be non-linear। তার মানে যদি আমরা +2 করে দিই, ধরুন আমাদের দেওয়া আছে yt ইকুয়াল টু xt প্লাস 2, তাহলে এখানে 2 যে ডিসি টার্মটা ব্যবহার করেছি সেটা কিন্তু ইনপুট আউটপুট রিলেশনশিপের অংশ নয়, সেটি একটি আলাদা ডিসি ভ্যালু। কিন্তু একটু আগে যদি এরকম হয় yt ইকুয়াল টু xt প্লাস 2, অর্থাৎ ইনপুট আউটপুটের বাদে অন্য একটি টার্ম অ্যাড করা হয়েছে অথবা সাবট্রাক্ট করা হয়েছে, তাহলে সিস্টেমটা নন লিনিয়ার হয়ে যাবে। কিন্তু একটু আগে আমি যে উদাহরণ দিলাম yt ইকুয়াল টু xt প্লাস xt মাইনাস ওয়ান, অর্থাৎ যে টার্মটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু ইনপুটেরই একটা ডিলেইড ভার্সন, তাহলে এখানে ইনপুট আউটপুট রিলেশনশিপ আছে, সুতরাং তখন এই সিস্টেমটা হয়ে যাবে লিনিয়ার সিস্টেম। 4 নম্বর প্রপার্টিতে বলা হচ্ছে যে ইফ আউটপুট ইজ সামেশন অফ টাইম শিফটিং টার্মস অফ ইনপুট দেন দ্য সিস্টেম উইল বি লিনিয়ার। যেটা একটু আগে বলেছি যে আমাদের আউটপুটে যদি আমাদের টাইম শিফটিং প্রপার্টি থাকে, অর্থাৎ সেখানে আমাদের ইনপুটগুলো, আমরা যদি 3টা ইনপুটের কথা চিন্তা করি, একটা হচ্ছে xt অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে, আরেকটা হচ্ছে প্লাস xt মাইনাস ওয়ান অর্থাৎ সিগন্যালের ডিলেইড ভার্সন, 1 ইউনিট ডিলে করেছি, অথবা xt প্লাস ওয়ান অর্থাৎ 1 ইউনিট লেফট শিফট করেছি। তাহলে রাইট শিফট অথবা লেফট শিফটিং যাই থাক না কেন, তাহলে সেটার সাথে যদি আউটপুটের সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার সিস্টেম। ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অপারেশন আর লিনিয়ার অপারেশন অথবা লিনিয়ার অপারেটর। তার মানে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন যদি করা হয় তাহলেও কিন্তু সিস্টেমকে আমরা লিনিয়ার বলবো। ইভেন অ্যান্ড অড অপারেটর আর লিনিয়ার অপারেটর, ইভেন এবং অড ফাংশন আমরা দেখেছি, তাহলে সেটাও যদি করা হয় তারপরেও কিন্তু লিনিয়ারিটি চেঞ্জ হবে না, সিস্টেমটা লিনিয়ারই থাকবে। রিয়েল, ইমাজিনারি অ্যান্ড কনজুগেট অপারেটরস আর নন লিনিয়ার অপারেটরস। আমরা কমপ্লেক্স নাম্বারে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট এবং আমরা কমপ্লেক্স কনজুগেট যদি করে দিই, অর্থাৎ আমাদের একটা কমপ্লেক্স নাম্বারে আমরা যদি কমপ্লেক্স কনজুগেট করে দিই তাহলে তার যে ইমাজিনারি পার্ট আছে তার ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অপারেশন। তাহলে এই ধরনের অপারেশন অথবা এই ধরনের অপারেটর মূলত নন লিনিয়ার অপারেটর। আর এই ধরনের অপারেশন যদি ইনপুট আউটপুট রিলেশনশিপে থাকে তাহলে সেই সিস্টেমকে বলতে হবে নন লিনিয়ার সিস্টেম। বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অথবা ইনভার্স ট্রিগোনোমেট্রিক, অর্থাৎ সাইন কজের কথা চিন্তা করতে পারেন, ইনভার্স সাইন ইনভার্স কজের কথা চিন্তা করতে পারেন, অথবা লগারিদমিক অপারেশন যদি থাকে, এক্সপোনেনশিয়াল অপারেশন যদি থাকে, রুট যদি থাকে, পাওয়ার যদি থাকে, মডুলাস যদি থাকে, এসজিএন সিগনাম ফাংশনের কথা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা যখন সিগনালের ডেফিনেশনগুলো দেখছিলাম সেখানে আমরা সিগনাম ফাংশন নিয়ে আলোচনা করেছি, তারই সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এসজিএন। এবং স্যাম্পলিং ফাংশন যেমন সাইন টি ডিভাইডেড বাই টি স্যাম্পলিং ফাংশন, অর্থাৎ আমাদের যে সিং ফাংশন আছে সেই সিং ফাংশনের আননর্মালাইজড যে অবস্থা সেটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং ফাংশন, আর সিং ফাংশন হচ্ছে নর্মালাইজড ভ্যালু। আমরা যদি নর্মালাইজ করে দিই, স্যাম্পলিং ফাংশনকে নর্মালাইজ করি, তাহলে আমরা সিং ফাংশন পাবো। তাহলে এই ধরনের অপারেশন যদি থাকে তাহলে আমাদের সিস্টেমটা হয়ে যাবে নন লিনিয়ার। স্প্লিট সিস্টেমস আর লিনিয়ার সিস্টেম। স্প্লিট সিস্টেম কি? স্প্লিট সিস্টেম হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট অথবা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম, এগুলোকে মূলত স্প্লিট সিস্টেম বলা হয়। তাহলে এই ধরনের সিস্টেম যদি থাকে টাইম ইনভেরিয়েন্ট অথবা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম, তাহলে সেটা কিন্তু লিনিয়ার সিস্টেম। এবার আমরা চলে আসব পরের উদাহরণে, সেখানে আছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স। প্রথমেই টাইম ইনভেরিয়েন্টের কথা বলে নিই। টাইম ইনভেরিয়েন্ট প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি। টাইম ইনভেরিয়েন্ট প্রপার্টি হচ্ছে যে এটি টাইম ইনভেরিয়েন্ট ফাংশন অথবা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমটি ডিরেক্টলি টাইমের ফাংশন নয়, অর্থাৎ সরাসরি টাইমের উপর নির্ভর করছে না। আমি যদি ইনপুট আমার এক্সটি যেটা আছে সেটার সাথে যদি আমি একটা ডিলে ইন্ট্রোডিউস করি, তাহলে আমার আউটপুটও যদি সেই একই ডিলে অ্যাপ্লাই হয় আউটপুটে,
এবং দুটো সিগন্যাল ইনপুট এবং আউটপুট যদি তখন সমান হয় তখন আমরা সেটাকে বলেছিলাম টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। অর্থাৎ টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমে ইনপুটে আমি যদি একটা ডিলে অ্যাপ্লাই করি তাহলে সেই একই রকম ডিলে আউটপুটে যদি অ্যাপ্লাইড হয় এবং দুটো ইনপুট এবং আউটপুট যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তাহলে এখানে প্রপার্টি হিসেবে কি আছে? প্রপার্টি হিসেবে আছে নো টাইম স্কেলিং। এখানে টাইম স্কেলিং করা যাবে না। যদি টাইম স্কেলিং করা হয় তাহলে সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম হয়ে যাবে। টাইম ইনভেরিয়েন্ট হতে হলে স্কেলিং করা যাবে না। কোএফিশিয়েন্ট ইন সিস্টেম রিলেশনশিপ শুড বি কনস্ট্যান্ট। অর্থাৎ এক্ষেত্রে ইনপুট আউটপুট রিলেশনশিপে এক্সটি অথবা ওয়াইটি টার্ম থাকতে পারবে না। একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম লিনিয়ারিটির ক্ষেত্রে, সেখানে আমি বলেছিলাম যে ওয়াইটি ইকুয়াল টু এক্সটি প্লাস 2 এটা যদি হয় তাহলে সেখানে কিন্তু কনস্ট্যান্ট অ্যাড হয়েছিল, তাহলে সেক্ষেত্রে সিস্টেমটা লিনিয়ার নয়, নন লিনিয়ার। কিন্তু এখানে বলা হচ্ছে উল্টো কথা। এখানে বলা হচ্ছে যে কোএফিশিয়েন্ট, আমি ভুল বলেছি, এখানে আমি অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্মের কথা না, এখানে বলা হচ্ছে কোএফিশিয়েন্টের কথা। কোএফিশিয়েন্ট সিস্টেমের রিলেশনশিপে অর্থাৎ ওয়াই এক্স এই যে রিলেশনশিপ আউটপুট ইনপুটের যে রিলেশনশিপ, সেখানে যে কোএফিশিয়েন্টটা আছে সেই কোএফিশিয়েন্টটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। অর্থাৎ ওয়াইটি ইকুয়াল টু এক্সটি। ঠিক আছে, এই এক্সটির আগে আমি একটা কোএফিশিয়েন্ট 2 দিয়ে দিলাম, তাহলে 2 একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে যদি এরকম কোএফিশিয়েন্ট আকারে 2 থাকে তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা হবে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। বিপরীতভাবে আমরা যদি লিনিয়ারিটির কথা চিন্তা করি তাহলে লিনিয়ার সিস্টেমে আমরা দেখে এসেছিলাম, বলা হয়েছিল যে সিস্টেমের লিনিয়ারিটি কোএফিশিয়েন্টের উপর নির্ভর করে না। অর্থাৎ কোএফিশিয়েন্ট যাই হোক না কেন আলটিমেটলি সিস্টেমটা লিনিয়ার সিস্টেমই থেকে যাবে। বলা হচ্ছে any added or subtracted term in the system relationship must be constant or zero. যদি আমাদের ইনপুট আউটপুট রিলেশনশিপের বাইরে অর্থাৎ yt ইকুয়াল টু xt প্লাস xt মাইনাস 1 এখানে কিন্তু ইনপুট রিলেশনশিপ আছে, আমি যে টার্মটি অ্যাড করেছি সেখানে একটা ইনপুট আছে, একটা ডিলেড ভার্সন অফ ইনপুট আছে, অথবা yt ইকুয়াল টু xt প্লাস yt মাইনাস 1, তাহলে এখানে আউটপুটের ফিডব্যাক যেটা এসছে সেটা একটা ডিলেড ফিডব্যাক, খুব স্বাভাবিক। তাহলে এখানে ইনপুট আউটপুট রিলেশনশিপ আছে, ইনপুট অথবা আউটপুট টার্ম এখানে আছে। তাহলে এই ধরনের টার্ম বাদে আমরা যদি অ্যাড অথবা সাবট্রাক্ট করতে চাই তাহলে সিস্টেম রিলেশনশিপে অবশ্যই অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্মটি হয় কনস্ট্যান্ট হতে হবে অথবা জিরো হতে হবে, তবেই আমাদের সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হবে। এবার আমরা কিছু উদাহরণে চলে যাই এবং আমরা উদাহরণ যখন দেখব তখন এই প্রপার্টিগুলো মিলাবার চেষ্টা করব। এই প্রপার্টিগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে মনে রাখার চেষ্টা করব যে কোন প্রপার্টির সাথে মিলে, এবং যত বেশি প্র্যাকটিস করব আমরা তত এই প্রপার্টিগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। প্রথমেই আমরা এলটিআই সিস্টেমের কিছু উদাহরণ দেখবার চেষ্টা করি। প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে আমি এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিব, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিব, দিয়ে আমরা বলতে যাব, আমি জানতে যাব আপনাদের কাছে যে এটা কি এলটিআই সিস্টেম নাকি এলটিআই সিস্টেম নয়, সেটার উদাহরণ জানতে চাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে yt ইকুয়াল টু xt প্লাস 5, তাহলে এখানে আউটপুট এটা হচ্ছে ইনপুট, yt আউটপুট, xt ইনপুট, এবং তার সাথে অ্যাডেড টার্ম হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। কিন্তু লিনিয়ারিটির যে শর্ত ছিল সেখানে বলা হয়েছিল অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্মটি অবশ্যই ইনপুট আউটপুটে অ্যাভেলেবল থাকতে হবে, অথবা ইনপুট আউটপুট এক্স টার্ম থাকতে হবে অথবা ওয়াই টার্ম থাকতে হবে। কিন্তু যদি কোনো কনস্ট্যান্ট টার্ম চলে আসে তাহলে কিন্তু সিস্টেমটা নন লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম চলে এসছে, এই যে 5 একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে, তাহলে এটা একটা নিঃসন্দেহে একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, কিন্তু এটা একটা লিনিয়ার সিস্টেম না। যেটা আমি বলেছিলাম যে টাইম ইনভেরিয়েন্ট লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে হলে লিনিয়ারিটি প্রপার্টি এবং টাইম ইনভেরিয়েন্ট প্রপার্টি দুটো সিস্টেমের প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তবেই সেটাকে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম আমরা বলতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা লিনিয়ার সিস্টেমের উদাহরণ নয়, কেননা লিনিয়ার সিস্টেমের উদাহরণ হতে হলে ইনপুট আউটপুট রিলেশনশিপে অবশ্যই এক্স টার্ম থাকতে হবে, অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম হিসেবে এক্স টার্ম থাকতে হবে অথবা ওয়াই টার্ম থাকতে হবে। এখানে কি আছে? এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, সুতরাং এটা লিনিয়ার সিস্টেমের উদাহরণ নয়। এবার আসি আমরা
টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের প্রপার্টিতে এখানে বলা হচ্ছে যে অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম যদি সেটা ইনপুট অথবা আউটপুট না হয়ে থাকে, অর্থাৎ এক্সটি অথবা ওয়াইটি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কনস্ট্যান্ট হতে হবে অথবা জিরো হতে হবে। তাহলে এখানে কিন্তু কনস্ট্যান্ট 5 একটা কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে সে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, কিন্তু লিনিয়ারিটির প্রপার্টি কিন্তু সে ফুলফিল করেনি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম কিন্তু লিনিয়ার সিস্টেম নয়। সুতরাং যেহেতু লিনিয়ার সিস্টেমের রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি, তাহলে এটা টাইম ইনভেরিয়েন্ট লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ নয়। এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে আসবো, ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করেছি, আমরা এখানে টাইম স্কেলিং করেছি। টাইম স্কেলিং করেছি যেহেতু বলা হচ্ছে সিস্টেমস লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম স্কেলিং, টাইম স্কেলিংয়ের উপরে সে নির্ভর করে না। কিন্তু এখানে আমরা দেখি, এখানে বলা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে হলে তাকে টাইম স্কেলিং করা যাবে না। তার মানে এখানে আমরা যে স্কেলিং করেছি, এই স্কেলিংয়ে করার কারণে সে লিনিয়ার হয়েছে, কিন্তু সে টাইম ইনভেরিয়েন্ট হয়নি। তাই এই সিস্টেমটি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ নয়। এবার আমরা চলে আসবো ওয়াইটি ইকুয়াল টু কস টি এক্স টি। তাহলে এখানে এক্সটির আগে যেটা আছে সেটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অথবা সহগ। তাহলে প্রথমেই বলা হচ্ছে সহগ কিন্তু এই যে কসটি, এই কসটা কিন্তু আমাদের টি এর উপর নির্ভর করবে। আমাদের এখানে কজের ভ্যালু +1 থেকে -1 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে, এটা সম্পূর্ণ নির্ভর করছে থেটার উপরে, টি এর উপরে। তাহলে এখানে কজের ভ্যালু কিন্তু ফিক্সড নয়, এটা টি এর উপর নির্ভর করছে, থেটার উপর নির্ভর করছে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না। এই জিনিসটা মাথায় রেখে আমরা এখন লিনিয়ার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টি দেখবার চেষ্টা করি। আমাদের এখানে বলা হচ্ছে যে কোএফিশিয়েন্টের উপরে সিস্টেমের লিনিয়ারিটি নির্ভর করে না। তাহলে এখানে আমরা কসটি দেই বা যাই দেই না কেন, তাতে এটা নন লিনিয়ার হবে না, সিস্টেমটা লিনিয়ারই থাকবে। কিন্তু এবার আসি আমরা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে হলে, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে হলে অবশ্যই কোএফিশিয়েন্টকে কনস্ট্যান্ট হতে হবে। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোএফিশিয়েন্ট হচ্ছে কসটি। কসটি একটা ভ্যারিয়েবল সংখ্যা যেটা টি এর উপর নির্ভর করে, যেটা রেঞ্জ +1 থেকে -1 পর্যন্ত ভ্যারি করা যায়। সুতরাং কসটি এটা মূলত আমাদের কনস্ট্যান্ট ভ্যালু নয়। তাহলে এটা লিনিয়ার হতে পারে, অবশ্যই লিনিয়ার সিস্টেম, কিন্তু এটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ নয়। তাহলে এখানে কোএফিশিয়েন্ট ইজ নট কনস্ট্যান্ট, তাই এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে তাই বলা হয়েছে এটা যেহেতু কনস্ট্যান্ট নয়, এটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম নয়, কিন্তু এটা লিনিয়ার, তাহলে এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে পারে না। লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট হতে হলে তাকে একই সাথে লিনিয়ারও হতে হবে এবং টাইম ইনভেরিয়েন্টও হতে হবে। এবার চলে আসি ওয়াইটি ইকুয়াল টু 2xt। এখানে আমরা যে কোএফিশিয়েন্ট দেখছি সেই কোএফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে 2। এখন দেখতে হবে এটা লিনিয়ার কিনা। লিনিয়ারিটি কোএফিশিয়েন্টের উপরে ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ কোএফিশিয়েন্ট। সুতরাং আমরা কোএফিশিয়েন্ট হিসেবে যাই দিই না কেন, সিস্টেমটা লিনিয়ারই থাকবে, সুতরাং এটা লিনিয়ার। এবার আসি আমাদের টাইম ইনভেরিয়েন্ট কিনা। টাইম ইনভেরিয়েন্টের শর্ত হচ্ছে কোএফিশিয়েন্টকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে। তাহলে এখানে 2 আছে, 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা অবশ্যই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ। এখানে 4টা উদাহরণ আমরা দেখলাম। এখন আমরা কিছু এক্সাম্পলে চলে যাব যেখানে আমাদের বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রয়োজন হবে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পরবর্তীতে আরও ডিটেইল আকারে পড়ব, অনেক ব্যাপক আকারে প্রপার্টি অনুযায়ী পড়ব, আমরা ফর্মুলা অনুযায়ী পড়ব, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন প্রপার্টি আমরা প্রুফ করার চেষ্টা করব। কিন্তু এখানে আমরা আমাদের যেটুকু প্রয়োজন, অর্থাৎ সিস্টেমটা আদৌ লিনিয়ার কিনা, আদৌ টাইম ইনভেরিয়েন্ট কিনা, অর্থাৎ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম কিনা, সেটুকু আইডেন্টিফাই করার জন্য যেটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বেসিক আমাদের প্রয়োজন, সেটুকু আমরা একটু রিভিউ করে নিচ্ছি। প্রথমেই আসি, আমাদের একটা টাইম ডোমেন সিগন্যাল আছে এফ অফ টি। এফ অফ টি হচ্ছে একটা টাইম ডোমেন সিগন্যাল, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের এফ অফ টি ফাংশনকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি
ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আমাদের এফ অফ টি সিগন্যালটি এফ অফ এস সিগন্যালে পরিণত হচ্ছে। এখানে এফ অফ এস, এস হচ্ছে আমাদের ল্যাপ্লাস ভ্যারিয়েবল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল, যেখানে এসটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বার এসে আমাদের একটা রিয়েল পার্ট থাকবে এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে। তাহলে এখানে যে সিগমাটা আছে সেটা হচ্ছে রিয়েল, আর এখানে যে ওমেগাটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, কেননা তার আগে যে আছে। এবার আমরা ফর্মুলাটা দেখে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে বেসিক ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করব। যে কোনো টাইম ডোমেন ফাংশনকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে চাই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এফ অফ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ টি। এখানে আমরা একটা এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করেছি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যেখানে এস হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল এবং এস এর ভ্যালু আমরা ইতিমধ্যে বলেছি এখানে একটা রিয়েল পার্ট সিগমা থাকবে এবং একটা কমপ্লেক্স নাম্বার এবং একটা ইমাজিনারি নাম্বার জে ওমেগা এটা থাকবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এই এক্সপোনেনশিয়াল নেগেটিভ এক্সপোনেনশিয়াল নাম্বারকে যদি আমরা টাইম ডোমেন ফাংশন এফ টি দিয়ে মাল্টিপ্লাই করি এবং তাকে ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে, তাহলে আমাদের একটা টাইম ডোমেন সিগন্যাল ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা ভ্যালু ধরে নিই। প্রথমে আমরা ধরে নিচ্ছি এফ টি ইকুয়াল টু টি। আমি ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট ভ্যালু যে এফ টির ভ্যালু হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করছি 2 কনস্ট্যান্ট ভ্যালু, আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। এখন আমরা যদি ইন্টিগ্রেট করি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাহলে মাইনাস এবং পাওয়ার যেটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এস এটা বাইরে চলে আসবে এবং মাইনাস 1/s আকারে বাইরে চলে আসলো। আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে গেল মাইনাস 1/s, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এই যে এই টার্মটা আছে, এই যে এই মাইনাস টি টার্মটা আছে, ইন্টিগ্রেশন হওয়ার পরে এই টার্মটা যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাহলে টি এর সাথে যে টার্মটা আছে সেটা 1/, আকারে বাইরে চলে আসবে। তাহলে 1/, আকারে বাইরে চলে আসলো। আগে আমাদের 2 আগে ছিল কনস্ট্যান্ট টার্ম, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসটা নিয়ে নিলাম, 1/s আকারে চলে আসলো। আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেমন ছিল তেমনই থাকলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর আমরা ইন্টিগ্রেট করছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা ভ্যালু যদি বসাই, এখানে আমরা ভ্যালু যদি সাবস্টিটিউট করি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আমরা টি এর পরিবর্তে ইনফিনিটি বসাচ্ছি, তাহলে এস ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আর মাইনাস ইনটেক আমাদের রেজাল্ট অনুযায়ী আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার, এখানে মাইনাস আছে আবার বাইরেও মাইনাস আছে, এখানে আমাদের যে ইকুয়েশনের মাইনাস এবং আমাদের লিমিটে আছে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইনফিনিটি হয়ে গেল। আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0 কীভাবে আসলো আমরা এটা জানি সবাই। তারপর আমি লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে এটা আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এভাবে প্রকাশ করতে পারি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, আমরা সরাসরি এখানে 0 লিখে দিতে পারি, ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এই টার্মটা যেখানেই আসুক না কেন আমরা সরাসরি 0 বসিয়ে দিতে পারি। কিভাবে 0 আসলো, এই যে এখানে আমরা করে দেখিয়েছি এভাবে 0 এসেছে। তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে এখানে কি থাকলো, মাইনাস থাকলো। তাহলে আমরা এখানে মাইনাস ইনফিনিটি পাচ্ছি, ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এখানে আমরা মাইনাস ইনফিনিটি পাচ্ছি। আর বাইরে আছে আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর 2 ডিভাইডেড বাই এস এর সাথে আমি যখন ইনফিনিটিকে মাল্টিপ্লাই করব তখন আমার রেজাল্ট ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি আসলে, এই যে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট অর্থাৎ এফ অফ এস এর ভ্যালু আমাদের এসছে কিন্তু ইনফিনিটি। তাহলে এটা আমরা রেজাল্ট হিসেবে গ্রহণ করতে পারবো না, কারণ এখান থেকে আমরা কিছু ডিরাইভ করতে পারছি না, এখান থেকে আমরা কিছু বের করতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এখানে কনস্ট্যান্টের পরিবর্তে আমরা একটা ফাংশন এখানে অ্যাড করে দিই। সেই ফাংশনটা কি, এমন একটা ফাংশন
যেটা মাল্টিপ্লাই করলে আমাদের কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে না, সেই ফাংশনটা হচ্ছে ইউ অফ টি। আমরা জানি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টি ফাংশনের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা বলতে পারি যে ইউটির ভ্যালু হচ্ছে 2। কেন? কারণ এফ অফ টি এর ভ্যালু হচ্ছে 2, কারণ আমরা ইউটি তার সাথে মাল্টিপ্লাই করেছি। তাহলে ইউটির ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে 1। তাহলে 1 দিয়ে আমি 2কে মাল্টিপ্লাই করছি, আলটিমেটলি 2ই থাকছে। তাহলে আমরা বলতে পারি 2 ইউটি, এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু যদি টি এর ভ্যালু লেস দেন 0 হয়, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে লেস দেন 0 পর্যন্ত টু ইউটির ভ্যালু হচ্ছে 0, আর টি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় তাহলে ইউটির ভ্যালু হচ্ছে 1, আর তার সাথে 2 মাল্টিপ্লাই হলো, এখানে 2 হবে বেসিক্যালি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2। তাহলে টি এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত টি ইউটির ভ্যালু হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি। আমরা কি করেছি? আমরা এখানে প্রথমেই আমাদের যে লিমিট ছিল, ফর্মুলাতে আমাদের যে লিমিট ছিল সেটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমরা যেহেতু এফ অফ টি এর ভ্যালু এখন আমরা বসিয়েছি 2 ইউটি, তাহলে 2 ইউটির ভ্যালু আমরা এখানে না সাবস্টিটিউট করে আমরা ইউটির ভ্যালু 1 হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি আমরা বসালাম লিমিট হিসেবে। এখানে দেখেন আপনারা, আমাদের লিমিট ছিল, অরিজিনাল ফর্মুলাতে লিমিট ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আমাদের মাইনাস ইনফিনিটি থেকে 0 ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ লেস দেন 0 অবস্থায় আমাদের ইউ অফ টি এর ভ্যালু কিন্তু 0। তাহলে আলটিমেটলি 2 ইউটির ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে কখন নন জিরো ভ্যালু পাবো আমরা? 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা কেবলমাত্র ইন্টিগ্রেশন করব হচ্ছে নন জিরো লিমিটের জন্য, অর্থাৎ যে জায়গায় আমি নন জিরো ভ্যালু পাচ্ছি, ইন্টিগ্রেশনে নন জিরো ভ্যালু পাচ্ছি। তাহলে আমাদের নন জিরো আমি ভ্যালু পাবো 0 থেকে প্লাস ইনফিনিটি এই রেঞ্জে। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটিতে আমরা টি ইউটি বসালাম। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটিতে ইউটির ভ্যালু কত? 1। তাহলে 2 ইন্টু 1, আর আমাদের ফর্মুলাতে আছে e টু দি পাওয়ার মাইনাস এস টি। আমরা ফর্মুলা বসালাম e টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করছি। 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, 2কে আমরা বাইরে নিয়ে নিলাম, আর e টু দি পাওয়ার এস টি এটাকে এখন ইন্টিগ্রেট করতে হবে, সেম জিনিস। টি এর সাথে আমাদের এক্সপোনেনশিয়াল হিসেবে এক্সপোনেন্ট আকারে যেটা আছে সেই এক্সপোনেন্ট আমাদের ইন্টিগ্রেশনের শেষে 1 ডিভাইডেড আকারে নিচে চলে আসবে। তাহলে এখানে যেহেতু মাইনাস এস আছে, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস এস আকারে ইন্টিগ্রেশনের রেজাল্ট আমি পাবো, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটা থেকেই যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর আমাদের 1 ডিভাইডেড বাই মাইনাস এস অথবা মাইনাস 1 ডিভাইডেড বাই এস, এই টার্মটা চলে আসবে ইন্টিগ্রেশনের শেষে। আর 2 এটা কনস্ট্যান্ট আকারে আগেই ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখন আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে টি এর পরিবর্তে আমি প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে আমি 0 বসাবো। তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই এস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। মাইনাস 0 প্লাস 0 একই কথা, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস না, ইনফ্যাক্ট এখানে মাইনাস 0ই হচ্ছে, মাইনাস 0 0 একই কথা। তাহলে এখান থেকে আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু 0, আমরা এটা এখানে দেখেছি। তাহলে এখান থেকে কি হচ্ছে? মাইনাস 1 চলে আসছে। ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, আমরা জানি যে এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 1, আর বাইরে আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। দ্যাট মিনস আমি রেজাল্টে পেলাম 2 ডিভাইডেড বাই এস। এখন এখান থেকে আমরা কি ডিরাইভ করতে পারি? এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি যে আমরা যদি ইউ অফ টি এটা একটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করি, যেমন 2, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাচ্ছি 2 ডিভাইডেড বাই এস, অর্থাৎ যে কনস্ট্যান্ট টার্মটা আমি মাল্টিপ্লাই করেছি সেই কনস্ট্যান্ট টার্মটা চলে যাবে উপরে, আর ইউ অফ টি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 ডিভাইডেড বাই এস। তাহলে আমরা বলতে পারি এখানে যে কনস্ট্যান্ট টার্মই আমি অ্যাপ্লাই করি না কেন সেটা চলে যাবে নিউমিরেটরে, ঠিক আছে? তাহলে এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে 2 এই কনস্ট্যান্ট টার্মটা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেষে একই রকম থেকে গেল, 2 থেকে গেল
যেহেতু আমি ইন্টিগ্রেশনে টুকে বাইরে নিয়ে আসছি। আর ইউ অফ টি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। এই জিনিসটা আমাদের ভীষণ কাজে লাগবে, পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইউটির আগে 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, কনস্ট্যান্ট 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তার মানে উপরে 1 আছে। আর ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। পরবর্তীতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম এ ইউটি, এখানে কনস্ট্যান্ট হিসেবে এ মাল্টিপ্লাই করেছি, তাহলে এ চলে যাবে নিউমিরেটরে, আর ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। এই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক। এবার আমরা চলে যাব যে এলটিআই সিস্টেম আইডেন্টিফাই করার যে বিষয়টা ছিল, যেটা আমরা 4টা উদাহরণ দেখেছি প্রপার্টি থেকে। এখানেও আমরা প্রপার্টি অ্যাপ্লাই করব, কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার পরে আমরা অ্যাপ্লাই করব। যেমন এখান থেকে এই রিলেশনশিপ থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি, কেননা আমরা যদি রিলেশনশিপ অ্যাপ্লাই করে আমরা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি কিভাবে। যেমন এখানে বলা হয়েছে yt ইকুয়াল টু এক্স টি মাইনাস ওয়ান প্লাস এক্স টি প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এখন ইনপুটের ডিলেড ভার্সনের সাথে আমার যে অ্যাডেড টার্ম, সেটাও কিন্তু একটা ইনপুট রিলেশনশিপ, কেননা এখানে এক্স টার্ম আছে। তাহলে আমরা বলেছিলাম যে আমরা অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম হিসেবে ইনপুট আউটপুট রিলেশনশিপে আমরা ইনপুট অথবা আউটপুট যদি থাকে তাহলে সিস্টেমটা লিনিয়ার। তাহলে এটা লিনিয়ার সিস্টেম এবং এটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমও বটে, কেননা আমরা 2 নাম্বার প্রপার্টিতে, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের 2 নাম্বার প্রপার্টিতে বলেছি অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম হিসেবে ইনপুট আউটপুট বাদে অন্য যদি কোনো টার্ম থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কনস্ট্যান্ট অথবা 0 হতে হবে। তার মানে ইনপুট আউটপুট এই দুইটা অ্যালাউড যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তাহলে আমাদের এখানে তাই আছে, আমাদের এখানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের একটা ডিলে এবং একটা অ্যাডভান্স ইনপুটের উপরে। তাহলে এটা নিঃসন্দেহে একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ। এখন আমাদের যদি প্রশ্নে বলা হয় যে এই যে রিলেশনশিপটা এটা আদৌ এলটিআই কিনা, সেটা ভেরিফাই করে দেখাতে হবে। ভেরিফাই করে দেখানোর বিষয়টা কিন্তু আলাদা, আমাদের আইডেন্টিফাই করতে বলা হচ্ছে না, আমাদের বলা হচ্ছে ভেরিফাই করতে। তাহলে ভেরিফাই করতে হলে অবশ্যই এখানে কি করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে তবেই আমি ভেরিফাই করতে পারবো। তাহলে প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে কাজটা হচ্ছে আমাদের এখানে yt ইকুয়াল টু এক্স টি মাইনাস ওয়ান প্লাস এক্স টি প্লাস ওয়ান ইনপুট আউটপুট যে রিলেশনশিপ সিস্টেমে, সেখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলাম। তাহলে yt হয়ে গেল ys, xt হয়ে গেল x অফ s, xt হয়ে গেল x অফ s। এখন এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, সেটা হচ্ছে যদি আমাদের এখানে ডিলে থাকে, অর্থাৎ আমরা 1 ইউনিট ডিলে করেছি, তার মানে নেগেটিভ সাইন আছে, মাইনাস আছে, আমি ডিলে করেছি 1 ইউনিট ডিলে করেছি, রাইট শিফটিং করেছি, তাহলে রাইট শিফটিং অথবা ডিলে যত ইউনিট হবে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন অবশ্যই আমাদের এক্সপোনেনশিয়াল টার্মটা থাকতে হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার টার্মটা থাকতে হবে, এবং সেই ই টু দি পাওয়ার টার্মের সাথে অবশ্যই আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল যে এস আছে সেটা থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এখানে 1 ইউনিট ডিলে হয়েছে, তাই আমাদের ই টু দি পাওয়ারের সাথে এক্সপোনেনশিয়াল যেটা, অর্থাৎ এক্সপোনেন্ট হিসেবে আমাদের ভ্যারিয়েবল এস আছে, তার পাশাপাশি -1 আছে। এই যে এখানে 1 ইউনিট -1 ইউনিট ডিলে আছে, এই -1 ইউনিট এক্সপোনেন্ট হিসেবে কিন্তু চলে এসছে এবং ভ্যারিয়েবলের সাথে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার -s হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের যদি এটা অ্যাডভান্স হয়, 1 ইউনিট আমি লেফট শিফটিং করলাম, অ্যাডভান্স হলো, লিড করলো, তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে +1 আছে, তাহলে আমাদের এক্সপোনেন্ট হিসেবে +1 চলে আসবে, অর্থাৎ ভ্যারিয়েবলের সাথে +1 মাল্টিপ্লাই হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার s, কেননা এটার সাথে +1 আছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যদি এখানে 2 ইউনিট ডিলে হইতো অথবা 3 ইউনিট ডিলে হইতো, তাহলে এখানে -2s অথবা -3s হইতো। এখানে 2 ইউনিট অথবা 3 ইউনিট যদি অ্যাডভান্স হইতো অথবা লেফট শিফটিং হইতো, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ই টু দি পাওয়ার 2s +2s অথবা ই টু দি পাওয়ার -3s হইতো অথবা +3s হতো। এখন এখান থেকে আমরা খুব ইজিলি কি করতে পারি, x অফ s এটা কিন্তু কমন আছে, এই টার্মেও কমন আছে, এই টার্মেও কমন আছে,
তাহলে এক্স অফ এসকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স অফ এসকে কমন যদি আমরা নিয়ে নিই তাহলে ওয়াই এস ইকুয়াল টু এক্স অফ এস এবং একটা কমন টার্ম আমি ভেতরে পাবো ব্র্যাকেটের ভেতরে। তাহলে এখানে আমরা এই এক্স অফ এস যেটা আমরা কমন নিয়েছি সেটা কিন্তু ওয়াই এস এর নিচে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি হয়ে যাবে, ওয়াই এস ডিভাইডেড বাই এক্স অফ এস ইকুয়াল টু সামথিং, সেটা আমরা পাবো। এখন এই যে ওয়াই এস বাই এক্স অফ এস, এটার একটা নাম আছে। যখনই আমরা রিলেশনশিপগুলোকে আমরা ওয়াই ডিভাইডেড বাই এক্স অর্থাৎ আউটপুট বাই ইনপুট আকারে প্রকাশ করব, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের পরবর্তীতে কন্ট্রোল সিস্টেমে লাগবে, আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে লাগবে। ট্রান্সফার ফাংশনের কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা বলেছি যে এখানে এক্স অফ এসকে যদি আমরা কমন নিই তাহলে এখানে এক্স অফ এসকে আমরা ওয়াই অফ এস এর নিচে নিয়ে আসতে পারি। তার মানে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস। তাহলে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস হলে আমাদের এই সম্পর্কটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা হতে পারে ওয়াইটি ডিভাইডেড বাই এক্সটি, তখনও কিন্তু আউটপুট ডিভাইডেড বাই ইনপুটের রিলেশনশিপ। আর এখানে আমরা কি করছি, এখানে ট্রান্সফার ফাংশন আনার জন্য আমরা এটাকে অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। আমরা যখনই বলছি যে ট্রান্সফার ফাংশন, তখন অবশ্যই তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়ে যাবে, ওয়াইটি হয়ে যাবে ওয়াই এস, এক্সটি হয়ে যাবে এক্স অফ এস। তখন আমরা ট্রান্সফার ফাংশনকে প্রকাশ করতে পারবো এইচ অফ এস দিয়ে। অর্থাৎ এইচটা এটাই হচ্ছে বেসিক্যালি সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তাহলে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, অল দ্য ইনিশিয়াল কন্ডিশন ইকুয়াল টু জিরো। আমরা খুব স্বাভাবিকভাবে বুঝছি যে আমাদের ইনপুট আসলে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের উপরে। তাহলে আমাদের এনশিওর করতে হবে, মেক শিওর করতে হবে যে আমাদের ইনিশিয়াল কন্ডিশন জিরো ছিল। কেননা এটা একটা কনকারেন্ট বিষয়, যে আমরা ইনপুট যা দিচ্ছি সেটার উপরে আউটপুট ডিপেন্ড করছে। এখন আমাদের যদি কোনো রেসিডিউয়াল থেকে যায়, ইনপুটে যদি সামান্য কিছু অংশ থেকে যায়, তাহলে সেটা কিন্তু আউটপুটে একটা রেজাল্ট তৈরি করবে। তাহলে আমাদের এনশিওর করতে হবে যে ইনপুটে জিরো, আমরা জিরো ইনিশিয়াল কন্ডিশন, আমরা যখন সিস্টেম অপারেট করব তখন জিরো দিয়ে করব। কেননা যদি সেখানে কোনো সামান্য কিছু রেসিডিউয়াল থেকে যায় তাহলে সেটার কিন্তু এফেক্ট আমার আউটপুটে পড়বে। তাহলে ইনপুটে অবশ্যই ইনিশিয়াল কন্ডিশন জিরো হতে হবে, কোনো রেসিডিউয়াল থাকতে পারবে না। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন জিরো হতে হবে। এখানে পরবর্তীতে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইচ অফ এস যেটা, সেটা ডেফিনেশন বলা হচ্ছে ট্রান্সফার ফাংশন অর্থাৎ এইচ অফ এস, এটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ ওয়াই অফ এস এটা, এবং ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ এক্স অফ এস, এটার রেশিও। কখন? যখন আমরা ইনিশিয়াল কন্ডিশন জিরো কনসিডার করছি, তখন যে আউটপুট বা ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আউটপুট বা ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে রেশিও, সেটাকেই আমরা বলছি ট্রান্সফার ফাংশন। এই যে ট্রান্সফার ফাংশনটা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে আমরা সিস্টেমের আসলে স্টেবিলিটি বুঝতে পারি, যে একটা সিস্টেমের স্টেবিলিটি রেঞ্জ কতটুকু, একটা সিস্টেম কী ধরনের আমরা ইনপুট দিলে তার স্টেবিলিটি কেমন হবে, অর্থাৎ আমি কতটুকু ইনপুট দিতে পারি, কতটুকু ইনপুট রেঞ্জ সে সহ্য করতে পারবে, সেটা সম্পূর্ণ আসলে সেটাই বেসিক্যালি আমাদের ট্রান্সফার ফাংশন বের করার উদ্দেশ্য। যেমন আমরা যদি ইলেকট্রিক্যাল সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে মসফেট অথবা বিজেটি অ্যাম্প্লিফায়ারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেখান থেকে আমরা যদি এই ট্রান্সফার ফাংশন ব্যবহার করে আমরা কিন্তু গেইন বের করতে পারবো। আমরা গেইন বের করতে পারবো যে একটা সিস্টেমের, একটা সার্কিটের গেইন কেমন হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কথা চিন্তা করি, তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে এই ট্রান্সফার ফাংশন ব্যবহার করে আমরা বলতে পারবো যে আমরা ইনপুট কেমন দিলে আমার আউটপুটটা কেমন হবে, এবং আমরা ইনপুটের ফ্রিকোয়েন্সি কেমন হলে আমাদের আউটপুটটা স্টেবল হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্টেবল আউটপুট পাওয়া। এখন এই স্টেবল আউটপুট হলো কি না, বা আদৌ আমি স্টেবল আউটপুট পাচ্ছি কিনা, সেটা কীভাবে বোঝা যাবে? সেটা বোঝা যাবে বেসিক্যালি এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। আমরা যখন তার ট্রান্সফার ফাংশনটা বের করবো, অর্থাৎ আউটপুট বাই ইনপুট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তখন সেখান থেকে যে ট্রান্সফার ফাংশন বেরোবে সেটার মাধ্যমে আমরা স্টেবিলিটিটা বের করতে পারবো। অর্থাৎ কী ধরনের ইনপুট দিলে আউটপুটটা স্টেবল হবে, কী ধরনের ফ্রিকোয়েন্সি দিলে আউটপুটটা স্টেবল হবে,
একটা স্টেবিলিটি রেঞ্জ বের করতে পারবো, এফিসিয়েন্সি বের করতে পারবো। এই জন্য ট্রান্সফার ফাংশনটা ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল সিস্টেমে এটার ব্যাপক ব্যবহার রয়েছে। কন্ট্রোল সিস্টেম আমরা যখন করব তখন আমরা এই স্ট্যাবিলিটির বিষয়টা দেখব। আমরা এখানে সিগন্যালস অ্যান্ড সিস্টেমেও আমরা স্টেবল এবং আনস্টেবল সিস্টেম নিয়ে আলোচনা করব। তারপর চলে আসি আমরা এখানে যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা ভেরিফাই করতে চাচ্ছি এই যে 5 নাম্বার উদাহরণ yt ইকুয়াল টু xt মাইনাস 1 প্লাস xt প্লাস 1, এটা আদৌ এলটিআই সিস্টেম কিনা সেটা ভেরিফাই করতে চাচ্ছি। এখন আমরা চলে আসি, এই যে এখানে আমরা যেটা দেখেছি সেটাই আমরা এখানে লিখলাম, ys ইকুয়াল টু x অফ s ই টু দি পাওয়ার মাইনাস s প্লাস x অফ s ই টু দি পাওয়ার প্লাস s। এখন এইখানে x অফ s আমি কমন নিয়েছি, x অফ s কমন নিয়ে x অফ s কে y অফ s এর নিচে নিয়ে এসেছি ভাগ আকারে, অর্থাৎ উভয় পক্ষে আমি x অফ s দিয়ে ভাগ করেছি। তাহলে x অফ s দিয়ে ভাগ করলে ys ডিভাইডেড বাই x অফ s, এটা আমি বলেছি এটা হচ্ছে h অফ s, এটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। তাহলে আমাদের যদি একটা সিস্টেমের টাইম ডোমেনে আমাদের যদি ট্রান্সফার ফাংশন অথবা আমাদের সিস্টেমের রেসপন্স যদি হয় h অফ t, তাহলে সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে h অফ s, এবং সেটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে h অফ s থেকে আমি h অফ t পেতে পারি। অর্থাৎ h অফ s কে আমরা যদি উল্টো কাজ করি অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা h অফ t বের করতে পারব। তাহলে এখানে আমরা ys ডিভাইডেড বাই xs এর পরিবর্তে আমরা h অফ s দিলাম, অর্থাৎ ys ডিভাইডেড বাই xs এটাকে আমরা সাবস্টিটিউট করলাম h অফ s দিয়ে। তাহলে h অফ s দেওয়ার পরে আমাদের আলটিমেটলি আমরা পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস s প্লাস e টু দি পাওয়ার প্লাস s। এখন আমরা এখানে যে কাজটা করছি সেটা কিন্তু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমাদের উদ্দেশ্য ছিল যে এটা এলটিআই কিনা সেটা বের করা। তাহলে এখানে আমরা যেটা করছি এই উপরের অংশ থেকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, উল্টো কাজটা করছি। তাহলে h অফ s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে h অফ t। এখানে e টু দি পাওয়ার মাইনাস s আছে, তাহলে আমরা বলেছিলাম যে আমাদের এক্সপোনেনশিয়ালের সাথে আমাদের এক্সপোনেনশিয়ালে এক্সপোনেন্ট হিসেবে ভ্যারিয়েবল s এর সাথে -1 মাল্টিপ্লাই হয়েছে। তাহলে অবশ্যই আমার ডিলে আছে, 1 ইউনিট ডিলে আছে, তাহলে t-1 আমাদের টাইম ডোমেনে সিগন্যালটা হয়ে যাবে t-1। আর এখানে e টু দি পাওয়ার প্লাস s আছে, তার মানে এখানে এক্সপোনেন্ট হিসেবে +1 আছে, ভ্যারিয়েবল s এর সাথে +1 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভান্স সিস্টেম, অর্থাৎ 1 ইউনিট লেফট শিফট করা হয়েছে, অর্থাৎ টাইম ডোমেনে সিগন্যালটা হয়ে যাবে t+1। তাহলে এখানে আমাদের একটা দেখবার বিষয় হচ্ছে এই যে আমরা এখানে আমাদের অরিজিনাল সিগন্যালটা ছিল x এর পরিবর্তে আমরা এখন এটাকে ডেল দিলাম। ডেল দেওয়ায় আদৌ কোনো পরিবর্তন হয়েছে কি? না, পরিবর্তন হয়নি। আমাদের সিস্টেমকে আমরা ভিন্নভাবে লিখেছি, x এর পরিবর্তে আমরা ডেল লিখেছি। ওখানেও আমাদের t-1 ছিল, t+1 ছিল, এখানেও আমাদের t-1 আছে, t+1 আছে, ঠিক আছে। কিন্তু দেখবার বিষয় হচ্ছে যে এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আমাদের কি হচ্ছে, ইনপুট আউটপুট রিলেশনশিপকে আমরা কিন্তু ইম্পালস রেসপন্সের সাপেক্ষে আমরা প্রকাশ করতে পারছি, ঠিক আছে। উই গট ইম্পালস রেসপন্স ইন টার্মস অফ ডেল টি। আমরা বলেছিলাম যে ইম্পালস রেসপন্স কোথায় থাকে। আমরা প্রিভিয়াস ক্লাসের কথা মনে করি, এলটিআই সিস্টেমের ইনপুটে আমরা যদি ডেল টি দিই অর্থাৎ একটা ইউনিট ইম্পালস ফাংশন দিই এবং তার আউটপুটে আমরা যেটা পাবো সেটাই মূলত এইচটি অর্থাৎ ইম্পালস রেসপন্স। তাহলে এখানে কিন্তু তাই পাচ্ছি, এই যে এখানে এইচটি আছে, এইচটি হচ্ছে ইম্পালস রেসপন্স। এটা কিভাবে পেলাম? ইনপুটে যখন আমি একটা ইম্পালস রেসপন্স দিয়েছি। কি ইম্পালস রেসপন্স? একটা ডিলেড এবং একটা অ্যাডভান্স, 1 ইউনিট ডিলে 1 ইউনিট অ্যাডভান্স ইম্পালস রেসপন্স আমরা যখন দিয়েছি তখন আউটপুটে আমরা একটা আমরা যখন ইউনিট ইম্পালস ফাংশন দিয়েছি তখন আউটপুটে আমরা ইম্পালস রেসপন্স পেয়েছি। কোন সিস্টেমে এটা পাওয়া যায়? একমাত্র এলটিআই সিস্টেমের ইনপুটে আমরা যখন একটা ইউনিট ইম্পালস ফাংশন দিব তখন তার আউটপুটে আমরা ইম্পালস রেসপন্স পাব। তাহলে এই সিস্টেমটা মূলত এলটিআই সিস্টেম। যেহেতু এই সিস্টেমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আমি ইম্পালস রেসপন্স পেয়েছি, যেটাকে আমি ডেলটি দিয়ে প্রকাশ করতে পারি,
সুতরাং সিস্টেমটা অবশ্যই এলটিআই সিস্টেম। তাহলে আমি ভেরিফাই করতে পারলাম যেহেতু এখানে ডেলটি আছে, ডেলটি দিয়ে প্রকাশ করা যাচ্ছে, সেজন্য সিস্টেমটা হচ্ছে এলটিআই সিস্টেম। এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা বেসিক্যালি একটু আগে যেটা করেছি সেটার মতো করেই প্রকাশ করতে হবে, ভেরিফাই করতে হবে যে এটা এলটিআই কিনা। এই যে ইনপুট আউটপুট রিলেশনশিপ সেটা এলটিআই কিনা সেটা ভেরিফাই করে দেখাতে হবে, অর্থাৎ দেখাতে হবে সেটাকে ইম্পালস রেসপন্স আকারে প্রকাশ করা যায় কিনা এবং ইম্পালস রেসপন্সে আমাদের ডেলটি আছে কিনা। যদি থাকে তাহলে সেটা এলটিআই, যদি না থাকে তাহলে এলটিআই নয়, নন এলটিআই। এবার আমরা 6 নম্বর উদাহরণে চলে আসব। 6 নম্বর উদাহরণে যেটা আছে সেটা হচ্ছে yt ইকুয়াল টু এক্স টি মাইনাস ওয়ান প্লাস ফাইভ। এখানেও আমাদের প্রশ্নটা হচ্ছে এলটিআই কিনা সেটা বের করতে হবে। তাহলে এলটিআই কিনা সেটা বের করার উপায় হচ্ছে আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে yt হয়ে যাবে y অফ এস, এক্সটি হয়ে যাবে এক্স অফ এস, এখানে 1 ইউনিট ডিলে আছে। তাহলে এই মাইনাস ওয়ানটা আমাদের এক্সপোনেনশিয়ালের এক্সপোনেন্ট হিসেবে ভ্যারিয়েবলের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এস হচ্ছে ভ্যারিয়েবল, তার সাথে -1 মাল্টিপ্লাই হলো, এক্সপোনেন্ট মাল্টিপ্লাই হলো ই টু দি পাওয়ার -s, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম 5 আছে। এখন আমাদের জেনে রাখতে হবে যে আমরা যদি কোনো কনস্ট্যান্ট টার্ম 2, 5 অথবা যে কোনো ডিসি ভ্যালু তাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, অর্থাৎ তার সাথে কোনো ভ্যারিয়েবল নেই এখানে, অর্থাৎ শুধুমাত্র কোনো কনস্ট্যান্ট টার্মকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে তার রেজাল্ট হবে ইনফিনিটি, আনডিফাইন্ড হচ্ছে তার রেজাল্ট। তাহলে এক্ষেত্রে আমার কিন্তু ট্রান্সফার ফাংশন এক্সিস্ট করছে না। ট্রান্সফার ফাংশন এক্সিস্ট করতে হলে অবশ্যই আমাদের যে অ্যাডেড টার্মটা আছে সেই অ্যাডেড টার্মেও কিন্তু এক্স অফ এস থাকতে হবে। যদি অ্যাডেড টার্মে এক্স অফ এস না থাকে তাহলে কিন্তু আমি কমন নিতে পারছি না, তাই না? তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম, আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম বেসিকে দেখেছিলাম যে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, সেখান থেকে আমাদের আনডিফাইন্ড রেজাল্ট এসছে, সেটা আমরা করিনি। আমরা কি করেছি, আমরা তখন সেই কনস্ট্যান্ট টার্মের সাথে ইউটি অর্থাৎ ইউনিট স্টেপ ফাংশনকে মাল্টিপ্লাই করেছি। কেন? তাতে আমাদের কনস্ট্যান্ট টার্মের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, কেননা আমরা বলেছি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে আমি যদি মাল্টিপ্লাই করি, 2কে মাল্টিপ্লাই করলে 2 থাকছে, 5কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 থাকছে, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে আমরা তাই করলাম, এখানে আমরা 5কে ইউটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ওয়াইটির পরিবর্তে ওয়াইএস, এক্সটির পরিবর্তে এক্স অফ এস, এবং যেহেতু এখানে -1 আছে তাহলে ই টু দি পাওয়ার -s। 5 পরিবর্তে আমাদের এখানে আমরা দেখেছিলাম ইউ অফ টি, যখন কোনো কনস্ট্যান্টের সাথে আমি ইউনিট স্টেপ ফাংশন মাল্টিপ্লাই করে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা নিউমেরেটরে চলে যায়, আর ইউ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু 1/s। এটা আমাদের মনে রাখতে হবে, ইউ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s। সেটা আমরা কিন্তু দেখেছি, সেটা আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিকে। ইউ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। এই যে এখানে আমরা করে দেখেছি, এখানে কনস্ট্যান্ট টার্ম যাই থাক না কেন সেটা নিউমেরেটরে থেকে যাবে। যেমন আমাদের এখানে 5 আছে, তাহলে 5টা নিউমেরেটরে, আর ইউ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। তাহলে 1/sটা আমাদের কনস্ট্যান্ট টার্মের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এখান থেকে আমি 5/s পেলাম। এখন আমি এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এক্সটি ওয়াইটি রিলেশনশিপ নিয়ে আসবার চেষ্টা করি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াইটি ইকুয়াল টু এক্স টি মাইনাস 1 প্লাস 5 ইউটি। এখন এখানে প্রবলেম হচ্ছে যেহেতু আমরা এখানে এক্স অফ এস এই টার্মটা নিই, দেখেন এখানে আমাদের যদি এটা ল্যাপ্লাস, আমরা যদি এখানে ইম্পালস রেসপন্স অথবা ট্রান্সফার ফাংশন বের করতে চাইতাম, যেমন আমরা দেখেছি এখানে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হলে অবশ্যই তাকে y/ys ডিভাইডেড বাই এক্স অফ এস আকারে প্রকাশ করতে হবে। তার মানে আমাদের ডান পাশে যতগুলো টার্ম আছে সবগুলো টার্ম থেকে এক্স অফ এস এই টার্মটা কমন নিতে হবে। এই টার্মটা কমন যদি নিতে পারি তবেই আমরা এক্স অফ এসকে আমরা এই ওয়াই অফ এস এর নিচে নিয়ে আসতে পারবো, আর যখনই নিচে আনবো তখনই এইচ অফ এস আকারে আমরা প্রকাশ করতে পারবো। তার মানে আমাদের ডান পাশে যদি
যতগুলো টার্ম থাকে, যদি 5টা টার্ম থাকে, প্রত্যেকটা টার্মের সাথে এক্স অফ এস এটা থাকতে হবে, নয়তো আমরা কমন নিতে পারবো না। এখন এখানে আমরা দেখতে পারি যে এখানে এই যে এই টার্মটা আছে, এই টার্মটার ল্যাপ্লাস ট্রান্সফর্মে ই টু দি পাওয়ার মাইনাস এস এর সাথে এক্স অফ এস আছে, ইনপুট আউটপুট রিলেশনশিপ প্রথম টার্মে আছে, কিন্তু দ্বিতীয় টার্মে এস ভ্যারিয়েবল আছে, কিন্তু এখানে এই জায়গায় আমাদের এক্স অফ এস কোনো টার্ম নেই, তাহলে এক্স অফ এস কমন নেওয়া যাচ্ছে না। যেহেতু এক্স অফ এস কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ইনপুট আউটপুট অর্থাৎ আউটপুট বা ইনপুট অর্থাৎ ট্রান্সফার ফাংশন আকারে প্রকাশ করতে পারছি না। যেহেতু ট্রান্সফার ফাংশন আকারে প্রকাশ করতে পারছি না, সুতরাং এখানে ট্রান্সফার ফাংশন নেই, আর ট্রান্সফার ফাংশন নেই বলে এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম নয়, এটা একটা নন লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সাথে চলে যাব। সাথে কি আছে, yt ইকুয়াল টু এক্স অফ 2t। আমরা যদি এখন প্রপার্টির কথা চিন্তা করি, তাহলে লিনিয়ার সিস্টেমে বলা হয়েছে যে লিনিয়ার সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্কেলার টাইম স্কেলিং, অর্থাৎ এখানে টি এর সাথে 2 মাল্টিপ্লাই করেছি, এতে লিনিয়ারিটির কোনো চেঞ্জ হয়নি। এবার আমরা আসি, টাইম ইনভেরিয়েন্ট কি চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে, কেননা টাইম ইনভেরিয়েন্ট হতে হলে টাইম স্কেলিং কিন্তু অ্যালাউড না। যদি টাইম স্কেলিং হয়ে যায় তাহলে সিস্টেমটা হয়ে যাবে টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট থাকবে না। তাহলে এটা হচ্ছে প্রপার্টি অনুযায়ী এটা হচ্ছে একটা নন এলটিআই সিস্টেম। এবার আমরা দেখি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সেটা ভেরিফাই করার চেষ্টা করি যে এখানে আমরা কি কোনো ট্রান্সফার ফাংশন পাচ্ছি কি পাচ্ছি না। তাহলে y অফ s ইকুয়াল টু 1/2। কীভাবে হাফ পেলাম? যেহেতু এখানে আমরা বলেছিলাম যে আমরা যদি টাইমকে দ্বিগুণ করি তাহলে সিগন্যাল কিন্তু অর্ধেক হয়ে যায়, তাই না? এখানে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের কি হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করছি। তাহলে আমাদের টাইমের সাথে আমি 2 মাল্টিপ্লাই করেছি, আমাদের টাইমটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সিগন্যালটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা বোঝানোর জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে করসপন্ডিং যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে সেটা হচ্ছে হাফ এক্স অফ এস ডিভাইডেড বাই 2। সিগন্যালটা অর্ধেক হয়ে গেছে সেজন্য হাফ নিয়েছি, এবং তার পাশাপাশি এখানে আমাদের যে ভ্যারিয়েবল আছে এস, টি এর পরিবর্তে টাইম ডোমেন ভ্যারিয়েবলের পরিবর্তে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস দিয়ে আমরা রিপ্লেস করলাম, এবং এসটা ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তাহলে এখানেও একইভাবে আমরা ইনপুট আউটপুট রিলেশন কিন্তু আনতে পারি না। কিভাবে? আউটপুট বা ইনপুট আনতে হলে এখানে ওয়াই এস থাকতে হবে, এখানে এক্স অফ এস থাকতে হবে। এখানে কিন্তু এক্স অফ এস নেই, এখানে আছে এক্স অফ এস ডিভাইডেড বাই 2। আমাদের যেহেতু এখানে এক্স অফ এস নেই, এবং যেহেতু আমরা এইচ অফ এস আকারে এটাকে প্রকাশ করতে পারছি না, এইচ অফ এস প্রকাশ করতে পারতাম তখনই যদি এখানে এক্স অফ এস থাকতো, তাহলে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস ইকুয়াল টু এইচ অফ এস আমরা লিখতে পারতাম। কিন্তু যেহেতু তা লিখতে পারছি না, তাহলে এখানে এইচ অফ এস এর ক্যালকুলেশন করা সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে এটা একটা নন এলটিআই সিস্টেম, কেননা এইচ অফ এস থাকাই মানে তার টাইম ডোমেন হচ্ছে এইচ অফ টি, অর্থাৎ ইম্পালস রেসপন্স, আর ইম্পালস রেসপন্স যার থাকে সেটাই হচ্ছে এলটিআই সিস্টেম। এটা আমরা দেখেছি যে একটা ইনপুট সিগন্যাল আমি দিলাম ইউনিট ইম্পালস ফাংশন, সেটার জন্য আউটপুটে এলটিআই সিস্টেমের আউটপুটে ইম্পালস রেসপন্স অর্থাৎ এইচ অফ টি তৈরি হবে। যদি সেটা না হয় তাহলে সেটা নন এলটিআই সিস্টেম। এবার আমরা চলে যাব নতুন আরেকটা সিস্টেমে, সেটা হচ্ছে স্টেবল এবং আনস্টেবল সিস্টেম। আমি বলেছিলাম যে ট্রান্সফার ফাংশন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সিস্টেমের স্টেবিলিটি চেক করার জন্য। তাহলে একটা সিস্টেম স্টেবল না আনস্টেবল সেটা বোঝার উপায় কী? সেটার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রিকোয়ারমেন্ট দিয়ে আমরা সেটা বুঝতে পারি। যেমন প্রথমটা হচ্ছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, বিবো কন্ডিশন আমরা বলি। যদি বিবো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সিস্টেমটা স্টেবল, আর যদি স্যাটিসফাই না করে তাহলে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। তাহলে একটা স্টেবল সিস্টেম হতে হলে, ফর এ স্টেবল সিস্টেম আউটপুট শুড বি বাউন্ডেড ফর বাউন্ডেড ইনপুট অ্যাট ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট অফ টাইম। সকল সময়ের জন্য একটা বাউন্ডেড ইনপুটের জন্য একটা বাউন্ডেড আউটপুট তৈরি হতে হবে, ঠিক আছে?
বাউন্ডেড ইনপুট এবং বাউন্ডেড আউটপুট, এই যে বাউন্ডেড শব্দটা আমি বলেছি বারবার, এই বাউন্ডেড শব্দের অর্থ কি সেটা আমরা বলার চেষ্টা করছি। বলা হচ্ছে ডিউরিং টাইম -ইনফিনিটি টু +ইনফিনিটি অ্যামপ্লিটিউড অফ সিগন্যাল শুড বি ফাইনাইট। এটাই হচ্ছে স্ট্যাবিলিটির শর্ত, অর্থাৎ আমাদের ইনপুটটা ফাইনাইট হতে হবে এবং ফাইনাইট ইনপুটের জন্য আউটপুট যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ফাইনাইট হতে হবে। অর্থাৎ আমাদের টাইমটা যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড হয়, তাও আমার অ্যামপ্লিটিউডটা ফাইনাইট হতে হবে। যদি তা হয় তাহলে আমাদের সিস্টেম স্টেবল, যদি তা না হয় তাহলে আনস্টেবল। কিছু বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট সিস্টেমের উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন yt = 6, এটা হচ্ছে একটা ডিসি ভ্যালু, এটার ভ্যালু ফিক্সড, তাহলে এটা যেহেতু একটা ফাইনাইট ভ্যালু, 6 যেহেতু একটা ফাইনাইট ভ্যালু, তাহলে এটা ফিক্সড ভ্যালু, তাহলে এটা হচ্ছে বিভো বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। yt = sin t, sin t এর ভ্যালু আমরা জানি, sin t এর ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত আমি ভ্যারি করতে পারি, ম্যাক্সিমাম -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি হবে, এর বেশিও যাবে না কমও যাবে না। তাহলে এখানে ফাইনাইট ভ্যালু হয় -1 ফাইনাইট ভ্যালু, অথবা +1 ম্যাক্সিমাম, তাহলে ফাইনাইট ভ্যালু, এই রেঞ্জের মধ্যে সে থাকবে। তাহলে এটাও একটা স্টেবল সিস্টেমের উদাহরণ, অর্থাৎ বিভো সিস্টেমের উদাহরণ। যদি এর বাইরে যেগুলো আছে, অর্থাৎ যারা এই বিভো কন্ডিশন বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট কন্ডিশন স্যাটিসফাই করবে না, তারাই মূলত আনস্টেবল সিস্টেম। কসটি, এটাও একইভাবে, যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, যদিও আরও কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে যারা আসলে বিভো নয়, সেটা আমরা দেখব। যেমন কসটি, এটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু +1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তাহলে রেঞ্জটা হচ্ছে +1 থেকে -1, তাহলে একটা ফাইনাইট ভ্যালু। তাহলে কসটিও বিভো সিস্টেম অর্থাৎ স্টেবল সিস্টেমের উদাহরণ। yt = ut, ইউটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, 0 থেকে 1 পর্যন্ত, আমাদের 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত ইউটির ভ্যালু হচ্ছে +1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত ইউটির ভ্যালু হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে এইগুলো হচ্ছে আমাদের বিভো বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট সিস্টেমের উদাহরণ। এবার আমরা এই এক্সাম্পল অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব যে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। যেমন এখানে আছে yt = txt, এখন আমরা সেটা সলভ করার চেষ্টা করি। xt আমরা একটা সিস্টেমে দিলাম, সেই সিস্টেমটা কি করছে, আউটপুট yt তৈরি করছে। ইনপুট xt দিয়েছি, সিস্টেম সেটাকে আউটপুট yt তে পরিণত করেছে, যেখানে yt এর ভ্যালু হচ্ছে txt। এখন xt যে কোনো কিছু হতে পারে, আমরা জানি না xt মানে কি, xt যে কোনো ধরনের ফাংশন হতে পারে। তাহলে আমরা কি করব, আমরা xt এর বিভিন্ন ধরনের ফাংশনের ভ্যালু বসাবো, বসিয়ে দেখব যে এটা কি অ্যামপ্লিটিউড কি ফাইনাইট নাকি ইনফাইনাইট থাকছে। প্রথমেই চলে আসি, আমাদের বিভোর কন্ডিশন ছিল ইনপুট বাউন্ডেড হতে হবে এবং আউটপুটও বাউন্ডেড হতে হবে, অর্থাৎ শুধু ইনপুট বাউন্ডেড হলে হবে না, ইনপুট বাউন্ডেড একটা ইনপুট দেওয়ার কারণে আউটপুটও কিন্তু বাউন্ডেড হতে হবে। অর্থাৎ একটা ফাইনাইট ইনপুট আমি দিয়েছি, আউটপুটে একটা ফাইনাইট আউটপুট যদি আমি পাই, তাহলে সিস্টেমটা স্টেবল অথবা বিভো কন্ডিশন সে স্যাটিসফাই করেছে, সেটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, xt = ut আমি ধরে নিয়েছি। ut কি, ut হচ্ছে একটা স্টেবল সিস্টেম, ut হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। ut এমন একটা ফাংশন যার ফাইনাইট ভ্যালু রয়েছে, কেননা আমরা একটু আগে উদাহরণ দেখে এসেছি যে বিভো সিস্টেমের উদাহরণ কিন্তু u, কেননা u এর ভ্যালু হচ্ছে ফাইনাইট, 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু, +ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউটির ভ্যালু হচ্ছে 0, আবার 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে একটা বাউন্ডেড ইনপুট। তাহলে এই বাউন্ডেড ইনপুট আমি সিস্টেমে দিলাম, সিস্টেম কি করলো, তার সাথে tut মাল্টিপ্লাই করলো, অর্থাৎ আমরা xt-র পরিবর্তে ut লিখলাম, তাহলে tut সিস্টেমটা হয়ে গেল tut, আউটপুটটা হয়ে গেল tut দেখতে কেমন আসলে। yt = t, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি টি আসলে কি, টি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এবং এটা একটা র্যাম্প ফাংশন। টিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা যদি এরকম একটা গ্রাফ নিই, তাহলে টিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, একটা লিনিয়ার গ্রাফ। তাহলে এখানে কি হচ্ছে, এদিকে টাইম আছে, এদিকে অ্যামপ্লিটিউড আছে, যদি অ্যামপ্লিটিউড হিসেবে আমরা ভোল্টেজ কনসিডার করি, তাহলে কি হচ্ছে, টাইম যত বাড়াবো ভোল্টেজের পরিমাণ তত বাড়বে। তার মানে টাইম যদি ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করে, তাহলে অ্যামপ্লিটিউড অথবা ভোল্টেজ কি হবে, ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে আউটপুট যেটা পাচ্ছি সেটা কি আমাদের ফাইনাইট হলো না, সেটা ইনফাইনাইট হয়ে গেল।
তাহলে ইনফাইনাইট হলে সেটা কিন্তু বাউন্ডেড আউটপুট নয়। বাউন্ডেড আউটপুট হতে হলে অবশ্যই তাকে ফাইনাইট হতে হবে। তাহলে এখানে যেহেতু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে টি এটা আমাদের আনবাউন্ডেড আউটপুট তৈরি হলো। এখন টি এর সাথে আমি ইউটি মাল্টিপ্লাই করছি। আমরা জানি ইউটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর সাথে আমি ইনফিনিটি মাল্টিপ্লাই করলাম, তাহলে রেজাল্ট কি হবে? ইনফিনিটি হবে। 1 এর সাথে আমি 10কে মাল্টিপ্লাই করলাম, রেজাল্ট 10 হবে। 1 এর সাথে আমি 1 লাখকে মাল্টিপ্লাই করলাম, রেজাল্ট কিন্তু 1 লাখই হবে, তাই না? তাহলে 1 এর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট কিন্তু আনবাউন্ডেডই থাকছে, ইনফিনিটিই থাকছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট তৈরি হবে আরটি। আরটি হচ্ছে একটা র্যাম্প ফাংশন। এই যে ফাংশনটা আমরা ছবি আঁকলাম, এটা হচ্ছে র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন, তাহলে র্যাম্প ফাংশন একটা আনবাউন্ডেড ফাংশন এবং এটা অ্যামপ্লিটিউড টি এর ভ্যালু যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তখন আরটির অ্যামপ্লিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। তাহলে এখান থেকে আমরা একটা আনবাউন্ডেড আউটপুট পাচ্ছি। সুতরাং আমাদের এটা হচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে একটা আনস্টেবল সিস্টেম। যেহেতু আমরা এখানে আমরা বিভো কন্ডিশন স্যাটিসফাই করিনি, তাহলে সিস্টেম আমরা এখানে লিখে দিতে পারি system unstable। সিস্টেম আনস্টেবল। এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে আসি। y ইকুয়াল টু ওয়াইটি ইকুয়াল টু এক্সটি প্লাস 2। আমরা এক্সটির সাথে 2 একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করেছি। তাহলে আমরা এখানে দেখে এসেছি যে ইনপুট আউটপুট রিলেশনশিপ যাই থাক না কেন, যেহেতু এখানে আমাদের বাউন্ড সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, অর্থাৎ বিভো কন্ডিশন স্যাটিসফাই করতে বলা হচ্ছে, সুতরাং আমরা বিভোর যে শর্তটা সেটা মাথায় রাখবো। আমরা এক্সটি ইনপুট দিলাম সিস্টেমে, সিস্টেম ইনপুটকে আউটপুট ওয়াইটিতে পরিণত করলো, ওয়াইটি ইকুয়াল টু এক্সটি প্লাস 2, অর্থাৎ সেই ইনপুটের সাথে 2 ভ্যালু অ্যাড করে দেয়। এখন আমরা ইনপুট হিসেবে একটা ডিসি ভ্যালু, আরেকটা ডিসি ভ্যালু আমরা কনসিডার করলাম 4, তাহলে সেটা সিস্টেমে দিলাম, সিস্টেম তার সাথে 2 অ্যাড করে দিল, আমি 6 পেলাম। 6 একটা ফাইনাইট ভ্যালু, তাহলে আমি ইনপুটে একটা ফাইনাইট ভ্যালু 4 দিয়েছি, একটা বাউন্ডেড ইনপুট দিয়েছি, আউটপুটে আরেকটা ফিক্সড ভ্যালু ফাইনাইট ভ্যালু 6 পেয়েছি, অর্থাৎ বাউন্ডেড আউটপুট পেয়েছি। তাহলে সিস্টেমটা স্টেবল। এখন ফোন না দিয়ে আমি অন্য কিছুও তো দিতে পারতাম, আমি কিভাবে জানবো যে আমি কি ধরতে হবে? এই যে 4 ইউটি এই ধরনের আমি ফাংশন ধরছি, আমি 4 ইউটির পরিবর্তে আমি অন্য ফাংশনও ধরতে পারতাম, কিন্তু শর্ত হচ্ছে আমাদের সিস্টেম স্টেবল হতে হলে ইনপুট অবশ্যই কি হতে হবে? ইনপুট অবশ্যই বাউন্ডেড হতে হবে। যেমন আমি ইউটি ধরেছি, আমি কিন্তু ইনপুটে ইউটির পরিবর্তে আরটি ধরতে পারতাম না, কেননা আমি জানি যে আরটি হচ্ছে আনবাউন্ডেড সিস্টেম, আনবাউন্ডেড ফাংশন, কিন্তু ইউটি হচ্ছে বাউন্ডেড ফাংশন। তাহলে আমি ইউটি বাউন্ডেড ফাংশনই কিন্তু ইনপুটে দিতে হবে। 4 এটা একটা বাউন্ডেড ফাংশন, বাউন্ডেড ইনপুট, তাহলে ইনপুট একটা ফাইনাইট একটা ইনপুট আমি দিচ্ছি, তার আউটপুট কি হবে আমি জানি না, সেটা আমার ইনপুট আউটপুট রিলেশনশিপ থেকে দেখতে হবে। সেজন্য ইনপুটে আমি 4 দেই, ফোন না দিয়ে আপনি ইউটি দেন, ফোন না দিয়ে আপনি অন্য কোনো ফাংশন দেন, সাইন দেন, কজ দেন, যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু রেজাল্ট কিন্তু একটা ফিক্সড ভ্যালু তৈরি হবে। আমি 4 দিয়েছি, এখন আমি ইউটি দিয়ে দেখাতে চাই। এখন এখানে 4 এর পরিবর্তে আমি ইউটি দিই, ইউটি দিলে কি হবে? ইউটি দিলে কি হবে? ইউটি প্লাস 2, ইউটি প্লাস 2 হয়ে যাবে। তাহলে ইউটি প্লাস 2 মানে কি? ইউটির মান হচ্ছে 1, 1 এর সাথে 2 অ্যাড হয়ে গেল, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউটির মান হচ্ছে 1, তার সাথে 2 অ্যাড হয়ে গেল। তাহলে এটা এখনও কিন্তু ফাইনাইটই রইল, তার মানে আমি একটা ফাইনাইট আউটপুট পাচ্ছি। এখন তার মানে সিস্টেমটা স্টেবল। এখন আমি ইউটি না দিয়ে আমি এখানে সাইন দিই, সাইন কজ যে কোনোটা দিই, কারণ আমরা জানি যে সাইন অথবা কজ হচ্ছে বাউন্ডেড সিস্টেমের উদাহরণ। আমাদের ইনপুটে বাউন্ডেড সিস্টেমে কিন্তু দিতে হবে। তাহলে সাইন অথবা কজ দিই, সাইন থেটা অথবা কজ থেটা। তাহলে সাইন থেটা অথবা কজ থেটা আমি যদি অ্যাড করি, তাহলে এখানে সাইন অথবা কজের সাথে 2 অ্যাড হয়ে যাবে। তাহলে সাইনের ভ্যালু হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত, তাহলে +1 অথবা -1 এর সাথে 2 অ্যাড হবে, তাহলে আউটপুট কিন্তু ফাইনাইটই থাকবে। তাহলে সিস্টেমটা হচ্ছে একটা স্টেবল সিস্টেম। কেন? কারণ ইনপুটে আমি একটা বাউন্ডেড ইনপুট দিয়েছি, একটা ফাইনাইট ইনপুট দিয়েছি, এবং আউটপুটে আমি একটা ফাইনাইট আউটপুট পেয়েছি, সেজন্য সিস্টেমটা হচ্ছে আমাদের স্টেবল সিস্টেম। আমরা এবার আরেকটা এক্সাম্পল দেখতে চাই, yt ইকুয়াল টু সাইন এক্স অফ টি।
তাহলে এখানে কি করেছি আমরা, ইনপুটে এক্স অফ টি দিয়েছি, সিস্টেমে দেওয়ার পরে ইনপুটটা আউটপুটে পরিণত হয়েছে, আউটপুট ইকুয়াল টু সাইন এক্স অফ টি। তাহলে সাইন এক্স অফ টি মানে কি, সাইন এক্স অফ টি মানে হচ্ছে আমরা এখানে এক্স অফ টি এর পরিবর্তে আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এমন ভ্যালু ধরতে হবে যেটা বাউন্ডেড। আমরা এখানে দেখব যে আনবাউন্ডেড ধরলে কি হয় সেটাও আমরা দেখব। এখন আমরা এখানে এক্স টির ভ্যালু আমরা কনসিডার করলাম, কেস ওয়ান নিলাম, কেস ওয়ানে এক্স টি হচ্ছে বাউন্ডেড, অর্থাৎ এক্স টির ভ্যালু হচ্ছে ফাইনাইট। তাহলে ফাইনাইট যদি ভ্যালু নেই, তাহলে ধরলাম যে এখানে সাইন 10 আমি ভ্যালু ধরলাম, অথবা সাইন 90 আমি ভ্যালু ধরলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ভ্যালু কি হচ্ছে, সাইন 90, এটা 90 হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, তাহলে সাইন 90-র জন্য আমি ভ্যালু কি পাচ্ছি, আমি ভ্যালু পাচ্ছি 1। তাহলে ভ্যালুটা কি হচ্ছে, ভ্যালুটা +1 আর -1 রেঞ্জের মধ্যে থাকছে, আউটপুট +1 -1 রেঞ্জের মধ্যে থাকছে, অর্থাৎ ফাইনাইট হচ্ছে। তাহলে ওয়াইটির জন্য আমি একটা বাউন্ডেড ওয়াইটি পাচ্ছি, অর্থাৎ একটা ফাইনাইট আউটপুট পাচ্ছি এক্ষেত্রে। এবার কেস 2 কনসিডার করি। এবার আমরা ধারণা করি, যদিও আমরা অ্যালাউড না, তারপরেও আমি ধরে নিচ্ছি যে এক্সটিতে আমি একটা আনবাউন্ডেড আমরা একটা ইনপুট সিগন্যাল দিলাম, অর্থাৎ ইনফাইনাইট একটা ইনপুট দিলাম। তাহলে ইনফাইনাইট ইনপুট দিলে কি হচ্ছে, ওয়াইটি ইকুয়াল টু সাইন এক্সটি, এক্সটির পরিবর্তে আমরা ইনফিনিটি বসাইলাম, খুব বড় একটা ভ্যালু। ইনফিনিটি বলতে আমরা এখানে খুব বড় একটা ভ্যালু বসালাম। ধরেন আপনি ক্যালকুলেটরে আপনি যদি 1-এর পরে 10টা কিংবা 15টা জিরো দেন, তাহলে সাইন 1 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 15, সাইন 10 টু দি পাওয়ার 15 আমি ভ্যালু দিলাম। তারপরও কিন্তু ভ্যালুটা রেজাল্ট যেটা তৈরি হবে, সাইনের যে রেজাল্টটা তৈরি হবে, সেই রেজাল্টটা কিন্তু -1 থেকে +1-এর মধ্যে থাকবে। মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে -0.98 সামথিং, দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত চলতে থাকবে। তাহলে সেই রেজাল্টটা কি আছে, -0.986545, যাই হোক, এভাবে দশমিকের পর অনেকগুলো ভ্যালু চলছে। তাহলে এই যে আউটপুটটা তৈরি হলো, 10 টু দি পাওয়ার 15 দিয়েছি, 10 টু দি পাওয়ার 20 দিয়েছি, তারপরে আউটপুটটা কি হয়েছে, আউটপুটটা কিন্তু -1 থেকে +1-এর মধ্যেই থেকেছে। খুব লার্জ ভ্যালু দিলেও কিন্তু আলটিমেটলি আমার আউটপুটটা ফাইনাইটই থাকবে, তাহলে আমি একটা বাউন্ডেড আউটপুট পাচ্ছি, তাহলে সিস্টেম স্টেবল। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দেখানো হচ্ছে, ওয়াইটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স টাউ ডি টাউয়ের সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করব -ইনফিনিটি থেকে টি পর্যন্ত। তাহলে সবার প্রথমে এক্স টির ভ্যালু আমি কসটি নিয়ে নিলাম, একটা বাউন্ডেড ইনপুট আমাদের নিতে হবে। এখন চেক করতে হবে বাউন্ডেড ইনপুট দিলে আউটপুট কি বাউন্ডেড পাচ্ছি নাকি আউটপুট আনবাউন্ডেড পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, কসটি নিলাম, কসটিকে ইন্টিগ্রেট করছি, কসটিকে ইন্টিগ্রেট করলে সাইনটি পাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে সাইনটি হচ্ছে প্লাস সাইন ইনফিনিটি আসছে। তাহলে সাইন ইনফিনিটি অথবা খুব হাই একটা ভ্যালু দিলে, আমি যেমনটা বলেছি যে -1 থেকে +1-এর মধ্যে রেঞ্জটা ভ্যারি করবে। তাহলে আমরা কি করলাম, এক্ষেত্রে যখন আমরা সাইন টি ছিল অথবা কস টি ছিল, তাহলে অরিজিন ছিল 0-তে, সাইনের ক্ষেত্রে অরিজিন হচ্ছে 0-তে, কজের ক্ষেত্রে অরিজিন হচ্ছে তার থেকে 90 ডিগ্রি অ্যাডভান্সে। সে এখান থেকে, অর্থাৎ সিগন্যালটা এখান থেকে শুরু হচ্ছে, অ্যাডভান্স হয়ে শুরু হচ্ছে, 90 ডিগ্রি অ্যাডভান্সে শুরু হচ্ছে, অর্থাৎ লিড করছে, সাইনকে কজ 90 ডিগ্রি লিড করছে। তাহলে এই অবস্থায় আমি যদি সিগন্যালটা দিই, তাহলে অরিজিনে সিগন্যালটা এখানে থাকার কথা, ইকুইলিব্রিয়ামে থাকার কথা, 0 স্টেটে থাকার কথা, 0 ভোল্টেজের থেকে শুরু হওয়ার কথা, কিন্তু যখনই তার সাথে আমি সাইন ইনফিনিটি অ্যাড করে দিলাম, তার মানে ভ্যালুটা হয় -1 অথবা +1 এর মাঝামাঝি থাকবে। তাহলে কি হলো, সিম্পলি সিগন্যালটা আপলিফট হলো, অর্থাৎ সিগন্যালটা একটা ডিসি ভ্যালুর সাথে যোগ হয়ে গেল, +1 একটা ডিসি ভ্যালুর সাথে যোগ হয়ে গেল। তাহলে এখানে যদি আমি +1 চিন্তা করি, তাহলে আমার সাইনোসয়েডালের সাথে, আমাদের সাইন টার্মের সাথে, এই যে সাইন টি আছে, এই যে সাইন টি, এটা একটা সাইনোসয়েডাল, পিওর সাইনোসয়েডাল, তার সাথে একটা ডিসি ভ্যালু, এটা কিছুই না, এটা একটা ডিসি ভ্যালু, এটা একটা ডিসি ভ্যালুর সাথে সে যোগ হয়ে গেল। তাহলে এটা একটা ফাইনাইট ভ্যালু, কেননা তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +a, মিনিমাম ভ্যালু হচ্ছে -a। তাহলে এই যে +a -a, এটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু। তাহলে আউটপুট কি তৈরি হচ্ছে, একটা বাউন্ডেড আউটপুট তৈরি হচ্ছে, একটা ফাইনাইট আউটপুট তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট এক্সাম্পল, আমরা যখন এক্সটির ভ্যালু কসটি ধরলাম, তখন আমরা একটা স্টেবল সিস্টেম পাচ্ছি, মনে হচ্ছে এটা একটা স্টেবল সিস্টেমের উদাহরণ। এবার আমরা কি করছি, এবার আমরা
এক্সটির পরিবর্তে ইউটি ধরছে। আমরা ইউটি ধরতেই পারি, কেননা ইউটিও কিন্তু বাউন্ডেড সিস্টেম অথবা বাউন্ডেড ইনপুট, ফাইনাইট ইনপুট। এখন আমরা কি করলাম, ইউটিকে ইন্টিগ্রেট করব। আমরা যখন এলিমেন্টারি ফাংশনগুলো দেখেছিলাম, অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন, তখন আমরা বলেছিলাম যে একটা এলিমেন্টারি ফাংশন থেকে আরেকটা এলিমেন্টারি ফাংশন তৈরি করা যায়। কিভাবে? আমরা যদি একটা ইউনিট ইম্পালস ফাংশনকে একবার ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু ইউনিট স্টেপ ফাংশন তৈরি হয়। আবার ইউনিট স্টেপ ফাংশনকে যদি আমি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে ইউনিট র্যাম্প ফাংশন তৈরি হয়। বিপরীতভাবে ইউনিট র্যাম্প ফাংশনকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউনিট স্টেপ ফাংশন পাওয়া যাবে। ঠিক তেমনি ইউনিট স্টেপ ফাংশনকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি আবার ইউনিট ইম্পালস ফাংশন ফিরে পাবো। তাহলে সেখান থেকে আমরা জানি যে ইউনিট ইম্পালস ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, ইউনিট র্যাম্প ফাংশন পাবো। আর ইউনিট র্যাম্প ফাংশন কি? ইউনিট র্যাম্প ফাংশন হচ্ছে আনবাউন্ডেড সিস্টেম। কেননা যখন টি এর ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তখন আরটির ভ্যালু, আরটির অ্যাম্পলিটিউড অ্যাপ্রোচ করে ইনফিনিটির দিকে। তাহলে এটা একটা আনবাউন্ডেড আউটপুট। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল? এটার সবচেয়ে ভালো উত্তর হচ্ছে আমাদের যদি একবার যে কোনো একটা উদাহরণ বসানোর পরে আমার যদি আনস্টেবল হয়ে যায় তাহলে আমার আর কোনো ভ্যালু বসানোর দরকার নাই, ইনপুট হিসেবে আর কোনো ফাংশন বসানোর দরকার নেই। কিন্তু এখানে যেমনটা হয়েছে, প্রথমে আমি কজ দিয়েছি, আমার সিস্টেমটা স্টেবল বেরিয়েছে, কিন্তু আমি এখনও স্যাটিসফাইড না, আমার মনে এখনও কনফিউশন আছে। তখন আমি কি করলাম, তখন আমি অন্য যে বিভো ইনপুট আছে, বাউন্ডেড ইনপুট আছে, সেই বাউন্ডেড ইনপুটে আমি বসালাম। যেমন বাউন্ডেড ইনপুট হিসেবে সাইন ছিল, কস ছিল, আমি বসালাম এখানে। কিন্তু আরেকটা ফাংশন ছিল ইউ অফ টি। তাহলে ইউ অফ টি বসিয়ে আমরা চেক করতে হবে যে ইউ অফ টি বসানোর পরে যদি স্টেবল হয় আমি সরাসরি লিখে দিতে পারবো স্টেবল। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি 100% শিওর না হচ্ছি দুটা কিংবা তিনটা ফাংশন বসানোর পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার চেক করতে হবে সিস্টেমটা আনস্টেবল কি না। যেমন আমরা দেখেছি যে 3 ধরনের সিস্টেম, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যেমন 6 একটা ডিসি ভ্যালু, সেটা আমি দিয়েছি, এটা হচ্ছে বাউন্ডেড ইনপুটের একটা উদাহরণ। সাইন কস এটা বাউন্ডেড ইনপুটের একটা উদাহরণ। এক্স ইউ অফ টি এটা বাউন্ডেড ইনপুটের একটা উদাহরণ। এই ধরনের সবগুলো ফাংশন দিয়ে ইনপুট হিসেবে এই ফাংশনগুলো বসিয়ে আমার চেক করতে হবে আউটপুটে একটা বাউন্ডেড আউটপুট তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে সিস্টেমটা স্টেবল, যদি না তৈরি হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল। আর যেটা বলেছি, একটা ফাংশন বসানোর পরপরই যদি আমার আনস্টেবল চলে আসে তাহলে আর দ্বিতীয়বার বসানোর প্রয়োজন নেই, কেননা একবার আনস্টেবল বেরোয়া মানেই হচ্ছে পুরো সিস্টেমটা আনস্টেবল। এবার আমরা 5 নম্বর এক্সাম্পলে চলে যাব, yt ইকুয়াল টু এক্স অফ টি ডিভাইডেড বাই টি। এখানে আমরা এক্সটি দিচ্ছি, সিস্টেম কি করছে, আউটপুটে এক্সটি ফাংশনকে টি দিয়ে অর্থাৎ টাইম ভ্যারিয়েবল দিয়ে ডিভাইড করছে। এখন এক্সটির পরিবর্তে আমি একটা বাউন্ডেড ইনপুট 2 কনসিডার করেছি, এটা ডিসি ভ্যালু বাউন্ডেড ইনপুট। তাহলে এক্সটি ইকুয়াল টু 2 দিলাম, সিস্টেম কি করলো, 2 ডিভাইডেড বাই টি করে দিল। এখন টি এর ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা ইচ্ছা তাই হতে পারে। এবং আমরা বলা হয়েছে স্টেবল এবং আনস্টেবল সিস্টেমের কন্ডিশনে ক্রাইটেরিয়াতে বলা হয়েছে অ্যাট এনি টাইম ইনস্ট্যান্ট আমার ইনপুট এবং আউটপুট কিন্তু আমার ফাইনাইট হতে হবে। তাহলে এনি টাইম ইনস্ট্যান্ট মানে টি এর ভ্যালু আমি যা ইচ্ছা তাই ধরতে পারি। তাহলে টি এর ভ্যালু আমি 0 ধরলাম। এখন টি এর ভ্যালু 0 ধরলে কি হচ্ছে, 2 ডিভাইডেড বাই 0। আমরা জানি এনিথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে yt ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, আনবাউন্ডেড তৈরি হচ্ছে। একবার আনবাউন্ডেড তৈরি হয়ে গেছে, এখন আমার আর কোনো ভ্যালু বসানোর প্রয়োজন নেই, আমি সরাসরি লিখে দিব সিস্টেম আনস্টেবল। 6-এ আসি, এখানে একটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ইন্টিগ্রেশন দেখেছি, এবার ডিফারেন্সিয়েশনের উদাহরণ দেখতে যাচ্ছি। yt ইকুয়াল টু dxt dt। প্রথমে আমরা কি করলাম, একটা ডিসি ভ্যালু কনসিডার করলাম, ইনপুটে xt আমরা দিলাম, সিস্টেম এটাকে কি করছে, ইন্টিগ্রেশন করছে। তাহলে এক্সটির পরিবর্তে আমরা 4 বসালাম, তাহলে 4 এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 0। তাহলে 0 একটা বাউন্ডেড ভ্যালু, ফাইনাইট ভ্যালু। তাহলে এখানে আমরা ফাইনাইট ইনপুট দিয়েছি, ফাইনাইট আউটপুট পেয়েছি। বাউন্ডেড ইনপুটের জন্য আমি বাউন্ডেড আউটপুট পেয়েছি। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিস্টেমটা স্টেবল। যেটা বলেছি যে আমার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আনস্টেবল সিস্টেম না পাচ্ছি, অথবা 2-3 বার যদি আমি স্টেবল পেয়ে যাই
তখনই বলতে পারবো সিস্টেমটা স্টেবল। 100% শিওর হতে হবে। এবার আমরা আবার এক্সটি ইকুয়াল টু ইউটি ধরি। ইউটি হচ্ছে একটা বাউন্ডেড ইনপুট, সিস্টেমে দিলাম। সিস্টেম কি করছে, ডিইউটি অর্থাৎ ইউটি এই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন করছে। আমরা বলেছিলাম ইউনিট র্যাম্প ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউনিট স্টেপ ফাংশন পাওয়া যায়। আবার ইউনিট স্টেপ ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউনিট ইম্পালস ফাংশন পাওয়া যায়। এখন ইউনিট ইম্পালস ফাংশনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইউনিট ইম্পালস ফাংশনটা কেমন ছিল, ইউনিট ইম্পালস ফাংশনটা কেমন ছিল আমরা আঁকার চেষ্টা করি। একটা টাইম ডোমেইন ইউনিট ইম্পালস ফাংশনটা এরকম ছিল। টি ইকুয়াল টু জিরোতে আমাদের ডেলটির ভ্যালু ছিল আনডিফাইন্ড। এটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, অ্যামপ্লিটিউড অ্যাপ্রোচ করছে টি ইকুয়াল টু জিরো অ্যাট এনি টাইম ইনস্ট্যান্ট, অর্থাৎ টি ইকুয়াল টু জিরো আমরা ধরেছি। এই টি ইকুয়াল টু জিরো টাইমে আমাদের ডেলটির অ্যামপ্লিটিউড অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। তার মানে এটা একটা আনবাউন্ডেড সিস্টেম, কেননা আমরা আউটপুটে ইনফাইনাইট ভ্যালু পাচ্ছি, তাহলে সিস্টেম আনস্টেবল। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেবল আনস্টেবলের কিছু উদাহরণ। আমরা স্টেবল এলটিআই সিস্টেমে আরও কিছু উদাহরণে যাব। যেমন এখানে আমাদের বলা আছে এইচটি, এটা এই যে ইম্পালস রেসপন্স যেটা আমরা বের করেছি এলটিআই সিস্টেমের। এখন আমরা এখানে একটা জিনিস দেখবার, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা আলাদাভাবে এলটিআই সিস্টেম দেখেছিলাম, স্টেবল আনস্টেবল সিস্টেম দেখেছিলাম। এখন দেখেন আমরা কিন্তু এলটিআই সিস্টেমের সাথে স্টেবিলিটি এটা অ্যাড করেছি। তার মানে স্টেবল এলটিআই হতে হলে তাকে এলটিআই এর কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তার পাশাপাশি স্ট্যাবিলিটির যে কন্ডিশন সেটাও কিন্তু, অর্থাৎ বিভো কন্ডিশন, এটাও কিন্তু স্যাটিসফাই করতে হবে। এখন এলটিআই হলে অবশ্যই তার একটা ইম্পালস রেসপন্স থাকবে। এলটিআই থাকলেই সেটার ইম্পালস রেসপন্স অর্থাৎ ট্রান্সফার ফাংশন থাকবে। তাহলে টাইম ডোমেনে সেটাকে আমরা বলেছি ইম্পালস রেসপন্স। তাহলে এইচটি এটা অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হতে পারে, আবার অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল নাও হতে পারে। যদি অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হয় তখন সিস্টেমটা স্টেবল, অথবা যদি অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল না হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল। অর্থাৎ একটা এলটিআই সিস্টেম সে স্টেবলও হতে পারে, আনস্টেবলও হতে পারে। যদি সে অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হয় তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো স্টেবল সিস্টেম। যদি অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল না হয় তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো আনস্টেবল সিস্টেম। এখন এই যে স্ট্যাবিলিটির আমরা বললাম যে বিভো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটার আরেকটা খুব গ্রহণযোগ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা শর্ত, সেটা হচ্ছে এটা। যদি আমরা এইচ অফ টি অর্থাৎ এলটিআই সিস্টেমকে স্টেবল হতে হলে তার যে কন্ডিশন, এখানে যেহেতু এইচটি দিয়েছি তাহলে অবশ্যই আমরা এলটিআই সিস্টেমের কথা বলছি। অর্থাৎ একটা এলটিআই সিস্টেমকে স্টেবল হতে হলে কন্ডিশন কি, সেটাই হচ্ছে এখানে কন্ডিশন অফ স্টেবিলিটি ফর এলটিআই সিস্টেম। এলটিআই সিস্টেম, তাহলে কন্ডিশন হচ্ছে এইচটি, এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স। তাকে যদি আমরা মডুলাস করে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি লেস দেন ইনফিনিটি অর্থাৎ ফাইনাইট হয় তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে, তাহলে আমাদের এলটিআই সিস্টেমটা হচ্ছে স্টেবল। অর্থাৎ ইন্টিগ্রেশনের রেজাল্টটা হতে হবে ফাইনাইট অর্থাৎ লেস দেন ইনফিনিটি হতে হবে। আমাদের এনার্জি যে সিগনাল আছে, আমরা এনার্জি সিগনাল এবং পাওয়ার সিগনাল কিন্তু পড়েছি মিডের আগে, আমরা ডেফিনেশন পড়েছি। যদি আমাদের এক্স অফ টি একটা সিগনাল থাকে তাহলে সেটাকে যদি আমরা মড স্কোয়ার করে আমরা ইন্টিগ্রেট করি তাহলে তখন যেটা পাবো সেটা হচ্ছে এনার্জি সিগনাল। আর পাওয়ার সিগনাল কি, এনার্জি সিগনালকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি, পিরিয়ডিক সিগনালের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড দিয়ে যদি ডিভাইড করি, অথবা এপিরিয়ডিক সিগনালের ক্ষেত্রে আমরা যদি লিমিট করে টাইম দিয়ে ডিভাইড করি, একটা সার্টেন টাইম দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। এনার্জি সিগনালকে টাইম দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাওয়ার আমরা পাচ্ছি। তাহলে এনার্জি সিগনাল যেটা, অর্থাৎ যে সিগনালের টোটাল এনার্জিটা ফাইনাইট, সেটাকে আমরা বলেছিলাম এনার্জি সিগনাল। আর পাওয়ার সিগনাল বলেছিলাম যে সিগনালটার অ্যাভারেজ পাওয়ার হচ্ছে ফাইনাইট,
সেটাকে আমরা বলেছিলাম পাওয়ার সিগন্যাল। তাহলে এনার্জি সিগন্যালগুলো বেসিক্যালি অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হয়, অর্থাৎ আমি যদি এনার্জি সিগন্যালের টোটাল এনার্জি ক্যালকুলেট করি, সেই টোটাল এনার্জির ভ্যালু কিন্তু হবে ফাইনাইট, ঠিক আছে? তাহলে সেটা হবে অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল, লেস দেন ইনফিনিটি হবে। আর ইম্পালস ফাংশন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাও কিন্তু এটা অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্টেবল সিস্টেমের উদাহরণ। আমরা এখানে একটা উদাহরণে চলে যাই, একটা এক্সাম্পল দেখছি আমরা। এইচটি অর্থাৎ ইম্পালস রেসপন্স, এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স দেওয়া আছে e⁻²t u অফ টি। এখানে একটা এক্সপোনেনশিয়ালের সাথে আমাদের ইউটি অর্থাৎ ইউনিট স্টেপ ফাংশন দেওয়া আছে। আমরা সলিউশন করবার চেষ্টা করি। এখানে যেহেতু এটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল, এই যে e⁻−ut এটা কিন্তু নেগেটিভ এক্সপোনেনশিয়াল, অর্থাৎ গ্রাফটা নিচের দিকে নামছে, এবং এটা ইউটিটা আমাদের বাউন্ডেড ইনপুট। আমরা জানি যে ইউটির ভ্যালু 0 থেকে +∞ পর্যন্ত কিন্তু 1। তাহলে আমরা কি করছি, এই ইউটি একটা বাউন্ডেড ইনপুটের সাথে আমরা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়ালকে মাল্টিপ্লাই করছি। এখন এই নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা কেমন আসলে? নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা হচ্ছে এরকম, যেহেতু ইউটি দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এই সিগনালের এই ফাংশনের e⁻²t এই যে এই ফাংশনটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কেন? কারণ ইউটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে এই ফাংশনটা এক্সপোনেনশিয়াল শুরু হবে হচ্ছে 1 থেকে, কেননা 1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা কি হবে, এক্সপোনেনশিয়ালি এভাবে ডিকে করতে থাকবে, এক্সপোনেনশিয়ালি এভাবে ডিকে করতে থাকবে, এভাবে কমতে থাকবে, কমতে কমতে সে অ্যাপ্রোচ করতে থাকবে ইনফিনিটির দিকে। ইনফিনিটির দিক পর্যন্ত সে 0-র দিকে অ্যাপ্রোচ করবে। যখন টাইম আমার ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, আমার অ্যাম্প্লিটিউড অ্যাপ্রোচ করবে 0-র দিকে, ভ্যালু কমতে কমতে 0-র দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে 0-র কাছাকাছি অ্যাম্প্লিটিউড অথবা 0-র দিকে অ্যাপ্রোচ করা অ্যাম্প্লিটিউড, এটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু। তাহলে আমরা কি হচ্ছে, আমরা ইনফাইনাইট টাইমের জন্য কিন্তু আমি ফাইনাইট অ্যাম্প্লিটিউড পাচ্ছি, আর ফাইনাইট অ্যাম্প্লিটিউড পাওয়া মানেই কিন্তু সিস্টেমটা স্টেবল। আর এখানে বলে রাখা ভালো যে নেগেটিভ এক্সপোনেনশিয়াল, এই যে গ্রাফ, এই ধরনের গ্রাফকে, এটাকে আমরা এনার্জি সিগন্যাল বলি। এই যে এই ধরনের যে গ্রাফগুলো, এদেরকে আমরা এনার্জি সিগন্যাল বলি। এবং যে গ্রাফে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রাফে আমাদের সিগন্যালটা, আমাদের গ্রাফের ভ্যালুটা, অ্যাম্প্লিটিউডটা ইনভার্সলি কনভার্জ করতে থাকে, অর্থাৎ অ্যাম্প্লিটিউড 0-র দিকে অ্যাপ্রোচ করতে থাকে, সেটাকে আমরা বলি ইনফাইনাইটলি কনভার্জিং। এই ধরনের রিলেশনশিপে আমাদের সিগন্যালটা এনার্জি সিগন্যাল হয়। আর আমরা বলেছি যে এনার্জি সিগন্যাল কিন্তু অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল সিগন্যাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল, সুতরাং সিস্টেমটা অবশ্যই স্টেবল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিস্টেমটা স্টেবল। তাহলে স্টেবল এলটিআই সিস্টেম পেলাম আমরা। 2 নম্বর উদাহরণে বলা আছে এইচটি ইকুয়াল টু ut-2, অর্থাৎ ইউটি হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, আর এখানে ইউনিট স্টেপ ফাংশনের একটা ডিলেইড ভার্সন আছে, অর্থাৎ এখানে একটা আমরা ডিজিটাল সিগন্যালের একটা পালস পাচ্ছি, এখানে একটা পালস পাচ্ছি যেটার ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত 1। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন যদি ফাইনাইট হয়, লেস দেন ইনফিনিটি হয়, তবেই কেবলমাত্র আমাদের সিস্টেমটা, এলটিআই সিস্টেমটা স্টেবল হতে পারবে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে -∞ থেকে আমরা 0 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করেছি। তাহলে এখানে অ্যাম্প্লিটিউড হচ্ছে 0, তাহলে 0-র ইন্টিগ্রেশন হচ্ছে 0। 0 থেকে 2 পর্যন্ত আমাদের অ্যাম্প্লিটিউড হচ্ছে 1, তাহলে 1-কে আমরা ইন্টিগ্রেট করেছি। তাহলে ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে t, আপার লিমিট -1 লিমিট, এখান থেকে আমি 2 পাবো। আবার এখানে কি আছে, 2 থেকে +∞, এদিকে আছে +∞, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে 2 থেকে +∞ পর্যন্ত আমাদের অ্যাম্প্লিটিউড হচ্ছে 0, তাহলে 0-র ইন্টিগ্রেশন হচ্ছে 0। তাহলে আমি কেবলমাত্র এই ইন্টিগ্রেশনের রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে t, আপার লিমিট -1 লিমিট করার পরে 2 - 0 অর্থাৎ 2 পেলাম। 2 হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, অর্থাৎ লেস দেন ইনফিনিটি। তাহলে এই এলটিআই সিস্টেমেরও আউটপুট একটা ফাইনাইট ভ্যালু, অর্থাৎ অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল। তাহলে সিস্টেমটা অবশ্যই স্টেবল। আমরা 2 নম্বর এক্সাম্পল দেখলাম। এখানে 3, 4, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে। আচ্ছা, আমরা এই পর্যন্তই শেষ করি।
আমাদের এখানে আহ, যে 2 নাম্বার এক্সাম্পল দেওয়া আছে স্টেবল এলটিআই সিস্টেম, সেই পর্যন্তই আজকের মডিউল, অর্থাৎ মডিউল 4 থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। কারো যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে জানাবেন। আমি এই লেকচারটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ক্লাসগুলো যথারীতি হবে। ক্লাসের পাশাপাশি ইউটিউবে এই লেকচারগুলো আপনাদেরকে এই টপিকগুলো বুঝতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লেকচার মডিউল 4 এখানেই শেষ করছি।